আমরা প্র্যাকটিক্যালি সবচেয়ে বেশি পেশেন্ট পাই মূলত এই যে হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলো। এরা বিশেষ করে ফিমেল পেশেন্ট গুলো, হ্যাঁ, লেথার্জি, তারপরে হচ্ছে কোল্ড ইনটলারেন্স, হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়া, তারপর অনেক সময় দেখা যায় যে এরা মেনোরেজিয়া নিয়ে আসে, অনেক সময় কনসিভ করতে পারে না, ইনফার্টিলিটি সাবফার্টিলিটি এগুলো নিয়েও আসে। সো এটা একটা ভেরি কমন একটা কন্ডিশন, এবং এটার সাথে আদার অটো ইমিউন অ্যাসোসিয়েশন। সো হাশিমোটো থাইরয়েডাইটিস এটা একটা অটো ইমিউন হাইপোথাইরয়েড কন্ডিশন। এখানে আমরা জানি যে থাইরয়েড পারঅক্সিডেজ যে অ্যান্টিবডিটা আছে, যেটা কাপলিং রিয়াকশনে হেল্প করে, একদম বেসিক, সেই কাপলিং রিয়াকশনে যে থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডিটা কাজ করে, ওইটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এখানে। এবং এখানে আমরা অনেক সময় দেখা যায় যে হাশিমোটো থাইরয়েডাইটিস এর ইনিশিয়াল ফেজ পেশেন্ট হাইপার থাইরয়েড থাকতে পারে, তারপরে আস্তে আস্তে পেশেন্ট হাইপোথাইরয়েড। এছাড়া আরো অনেক কারণ আছে হাইপোথাইরয়েডিজমে। অনেক সময় এরকমও পাওয়া যায় যে সার্জিক্যাল ট্রিটমেন্ট বা আয়োডিন 131 দিয়ে ট্রিটমেন্ট করার পরে পেশেন্ট থাইরোটক্সিকোসিসের ছিল, হ্যাঁ, বা টক্সিক মাল্টিনোডিউলার গয়টারের পেশেন্ট, আপনাকে তো আলটিমেটলি সার্জারি করতে হবে। সার্জারি করার পর পেশেন্ট হঠাৎ হাইপোথাইরয়েড হয়ে গেল। অথবা রেডিও আয়োডিন অ্যাবলেশন করলেন। আমরা জানি যে গ্রেভস ডিজিজের পেশেন্টের বয়স যদি 40-এর নিচে থাকে, তাহলে ম্যানেজমেন্টের অপশন হচ্ছে এন্টিথাইরয়েড। কিন্তু যদি বয়স 40-এর উপরে থাকে, তখন আমরা সাধারণত রেডিও আয়োডিন অ্যাবলেশন। সো এই যে আয়োডিন 131 দিয়ে যখন রেডিও আয়োডিন অ্যাবলেশন করা হয় ইন এ পেশেন্ট অফ গ্রেভস ডিজিজ, সে কিন্তু ছিল থাইরোটক্সিক পেশেন্ট, কিন্তু রেডিও আয়োডিন অ্যাবলেশন করার পর দেখা যায় যে এই পেশেন্ট গুলো হাইপোথাইরয়েড। অনেক সময় দেখা যায় এন্ডেমিক জোনে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হাইপোথাইরয়েডের পেশেন্ট পাওয়া যায়। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে প্রচুর হাইপোথাইরয়েড গয়টার পেশেন্ট পাওয়া যায়। সো কজ গুলো আমরা পড়বো ভালো করে। আমরা জানি যে এখানে একটা সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এই চারটা একটু আমরা পড়বো যে কিছু নন স্পেসিফিক ল্যাব অ্যাবনর্মালিটিস। এটা আসলে নাইস টু নো। এফসিপিএস এ মাঝে মাঝে একটু কঠিন কোশ্চেন আসলে এমসিকিউ তে এই কোশ্চেন গুলো দিতে পারে, যে থাইরোটক্সিকোসিস এর পেশেন্টের কোন কোন জিনিসগুলো বেশি থাকে। যেমন দেখবেন একটা থাইরোটক্সিক পেশেন্টের একটু আপনার এএলটি টা একটু হালকা রেইজড থাকে, গামা জিটি গুলো রেইজড থাকে, হ্যাঁ, অ্যালফসটা রেইজড থাকে, বিকজ এটা তো একটা হাইপার মেটাবলিক স্টেট। তখন লিভার বোনস এইসব জায়গা থেকে অ্যালকালাইন ফসফেটেস বেশি বেশি তৈরি হয়, বিকজ ওদের টার্ন ওভারটা অনেক বেশি। এবং থাইরোটক্সিকোসিসে কিন্তু মাইল্ড একটু বিলিরুবিনেমিয়া থাকে, দেখবেন যে থাইরোটক্সিক পেশেন্ট গুলোর মধ্যে একটা ইয়েলোইশ টিঞ্জ থাকে, এবং মাইল্ড হাইপার ক্যালসিমিয়া হয়। থাইরোটক্সিকোসিস কিন্তু হাইপার ক্যালসিমিয়ার একটা কারণ, অনেক রেয়ার, বাট আপনাকে মানে আপনাকে জানতে হবে এই কারণগুলো, আপনাকে শিখতে হবে। তাহলে আপনার গ্লাইকোজ ইউরিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কারণ। গ্লাইকোজ ইউরিয়া এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। গ্লাইকোজ ইউরিয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় চিন্তা করি যে থাইরোটক্সিকোসিস পেশেন্টের গ্লাইকোজ ইউরিয়াটা কিভাবে হবে। তাহলে থাইরোটক্সিকোসিসের পেশেন্টের কিন্তু ডায়াবেটিস মেলাইটেস এর সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, এবং তখন এটাকে আমরা ল্যাগ স্টোরেজ গ্লাইকোজ ইউরিয়া বলি। তো থাইরোটক্সিকোসিস কিন্তু গ্লাইকোজ ইউরিয়া করতে পারে, হাইপার ক্যালসিমিয়া করতে পারে, রেইসড অ্যালানিন এএলটি লেভেল বাড়াতে পারে, গামা জিটি বাড়াতে পারে, এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আবার হাইপোথাইরয়েড যে পেশেন্ট আছে, হাইপোথাইরয়েডের পেশেন্টের ঠিক উল্টা আরো এএসটিটা বাড়ে। ওখানে আমরা দেখলাম যে এএলটি বাড়ে, হাইপোথাইরয়েডের পেশেন্টের বাড়ে হচ্ছে এএসটি। এটা একটু মাথায় রাখবে। এবং এলডিএইচ টা রেস থাকতে পারে, আর হাইপার কোলেস্টেরলেমিয়া হয়। আমরা দেখি যে হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলো একটু অবিজ হয়, এবং এদের যদি আপনি লিপিড প্রোফাইল করেন দেখবেন যে কোলেস্টেরলটা বেশি। হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপোথাইরয়েডে হাইপার কোলেস্টেরলেমিয়া। ডায়াবেটিস, সিকেডি, এগুলোতে হয় হচ্ছে হাইপার ট্রাইগ্লিসারাইডে। নেফ্রোটিক সিনড্রোম এবং হাইপোথাইরয়েড এগুলোতে কোলেস্টেরলটা বেশি পায়। এবং হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলো কিন্তু একটু অ্যানিমিক, নর্মোসাইটিক বা অনেক সময় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থাকে। এবং হাইপোনাট্রেমিয়া, আপনারা যখন বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়বেন, তখন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে দেখবেন যে এই পেশেন্ট গুলোর কি থাকে, হাইপোনাট্রেমিয়া। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। এবং এটাকে বলা হয় ইউ ভলিউমিক হাইপোনাট্রেমিয়া। তার মানে এই পেশেন্ট গুলোর বডির ভলিউম নর্মাল। হাইপোনাট্রেমিয়ার অনেক কারণ আছে।
আমি আমার যে মেন্টর তার কাছ থেকে চারটা কারণ সবসময় মনে রাখতে বলতো, যে অনেক কারণ আছে, মনে রাখা আসলে অনেক টাফ। সে আমাকে সবসময় বলতো যে এই চারটা কারণ মাথায় রাখবে। আমিও আমার সবসময় যখন ক্লাস নিই তখন এরকম এরকম ড্যাশ হাইপোনাট্রিমিয়ার কারণ ডি এ এস এইচ ড্যাশ। এটা হচ্ছে হাইপোনাট্রিমিয়ার একটা ইম্পর্টেন্ট একটা কারণ। তাহলে ডি তে হচ্ছে ডায়াবেটিস, ডায়ুরেটিক্স। আমরা জানি সবাই ড্রাগস এর মধ্যে ডায়ুরেটিক্স করে, হাইপোনাট্রিমিয়া করে। এ হচ্ছে অ্যাডিসনস, অ্যাডিসন ডিজিজে কিন্তু হাইপোনাট্রিমিয়া। এস হচ্ছে সিয়াদ, এটাও কিন্তু হাইপোনাট্রিমিয়া। আর এইচ হচ্ছে হাইপোথাইরয়েডিজম ড্যাশ। এখন মজার ব্যাপার হচ্ছে প্রথম যে দুইটা ডায়ুরেটিক্স এন্ড এডিসনস, এরা কি করে খেয়াল করে দেখেন, এডিসনস ডিজিজে কিন্তু আমার কর্টিসল অ্যালডোস্টেরন এগুলো কম থাকে। সো ইউরিন থেকে প্রচুর সোডিয়াম লস হয়ে যায় এবং পানিও লস হচ্ছে, জন্য এগুলো হচ্ছে হাইপোভলিমিক হাইপোনাট্রিক। আমি যখন ডায়ুরেটিক ইউজ করি, এই ডায়ুরেটিক্স কিন্তু আমার শরীর থেকে পানিও বের করে, সোডিয়ামও বের করে। তো একই সাথে আমার সোডিয়ামও কমছে, আমার বডির পানিও কমছে, এই জন্য এগুলোকে বলে হাইপোভলিমিক হাইপোনাট্রিক। কিন্তু সিয়াদ এবং হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আরেকটা হচ্ছে সাইকোজেনিক পলিডিপসিয়া, এসব পেশেন্টদের দেখবেন যে এদের হাইপোনাট্রিমিয়া হলেও অন্য মেকানিজম এদের হাইপোনাট্রিমিয়া, কিন্তু পেশেন্টের টোটাল বডি ফ্লুইডের কোনো কমতি থাকে না, এই জন্য এটা বলে ইউ ভলিউমিক হাইপোনাট্রিমিয়া। আমরা কিন্তু হার্ট ফেইলিউর, রেনাল ফেইলিউর, লিভার ফেইলিউর এই পেশেন্ট গুলোরও হাইপোনাট্রিমিয়া পাই। তাদের যে হাইপোনাট্রিমিয়া গুলো থাকে, সেই হাইপোনাট্রিমিয়া গুলো কিন্তু আমরা বলি হচ্ছে হাইপার ভলিউমিক হাইপোনাট্রিমিয়া বা ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। তাহলে হাইপোথাইরয়েডিজম কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হাইপোনাট্রিমিয়া। তাহলে আমাকে আহ একজন ভাই আছেন, উনি বলবেন হাইপোনাট্রিমিয়ার কারণগুলো। আসিফ ভাই, হাসিবুল কাউসার। হ্যাঁ, ডায়াবেটিস, স্টেরয়েড ডায়াবেটিস, তারপর হ্যাঁ। হচ্ছে উম, তারপর হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া, ফেরেডিএস, তারপর হচ্ছে অ্যাডিসন ডিজিজ, হুম, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হুম, হুম। তারপর লিভার সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো হচ্ছে। হ্যাঁ। তাহলে ইউ ভলিউমিকের দুইটা কজ মাথায় রাখবেন, এই যে এস এইচ, ড্যাশের ভিতরে এস এইচ, সিয়াদ আর হাইপোথাইরয়েডিজম, এরা কিন্তু ইউ ভলিউমিক হাইপোনাট্রিমিয়া। কোশ্চেনে কিন্তু এরকম আসে, হাইপার কোনটা, হাইপো কোনটা, ইউ ভলিউমিক কোনটা, হ্যাঁ এইভাবে আলাদা আলাদা করে আসে। তখন একটু আলাদা আলাদা করে এটার অ্যান্সার দিতে হবে। তো যাই হোক, আমরা এই চারটা পড়লাম এই জন্য কারণ এটা স্যার হাইপার ইম্পর্টেন্ট। কোনটা বললেন শুধু স্যার? অ্যাডিসনস ডিজিজ? হাইপার ভলিউমিক না, হাইপো ভলিউমিক হাইপারনেট্রেমিয়া, অ্যাডিসনস আর হচ্ছে ডায়াবেটিক্স, ড্যাশের ভিতরে DASH। প্রথম দুইটা জি স্যার। ডায়াবেটিক্স এন্ড অ্যাডিসন হচ্ছে হাইপো ভলিউমিক হাইপোনাট্রেমিয়া। মানে কি, তুমি যদি ডায়াবেটিক্স কোনো পেশেন্টকে দাও, তাহলে কি হবে, তার বডি থেকে তো ভলিউম, ওয়াটার কন্টেন্টও কমবে, সাথে সোডিয়ামও কমবে, ঠিক না? সোডিয়াম কমে, জি স্যার। এই জন্য এটাকে বলে হাইপো ভলিউমিক হাইপোনাট্রেমিয়া। সেম অ্যাডিসন ডিজিজ পেশেন্ট কিন্তু প্রচন্ড ডিহাইড্রেটেড থাকে। দেখবে যে এদের ডিজিনেস থাকে, পোস্টার হাইপারটেনশন থাকে, বিকজ এদের বডিতে কর্টিসল, স্টেরয়েড কিছুই তো তৈরি হয় না, অ্যালডোস্টেরন ইভেন অনেক সময় হয় না যখন মানে গ্রসলি অ্যালডোস্টেরন মানে অ্যাডিসন ক্রাইসিস হয়, অনেক সময় হয় না। তো এইসব পেশেন্টদের আলটিমেটলি কি হয়, সোডিয়াম কমে যায় বডিতে এবং সাথে সাথে অনেক ফ্লুইডও লস। তো এইসব পেশেন্ট গুলোর দেখা যায় যে হাইপার ক্যালেমিয়া হয়, ওদিক দিয়ে আবার হাইপোনাট্রিমিয়া। কথা বুঝে গেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই ছকটা নাইস টু নো, মনে রাখতে পারলাম। তাহলে এখন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা মোটামুটি পড়ে ফেলছি। হাইপোনেট্রিমিয়ার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এটা ডিপেন্ড করে ডিউরেশন এবং সিভিয়ারিটি অফ হাইপোথাইরয়েডিজম। আমরা সবাই জানি মোটামুটি যে পেশেন্টের কোল্ড ইনটলারেন্স থাকে, পেশেন্টের ফ্যাটিক থাকে, হ্যাঁ অনেক সময় ওয়েট গেইন থাকে, মেনোরেজিয়া থাকে, এগুলো সব আমরা একটা চার্টে দেখে আসছি। তো যাই হোক, যত বেশি হাইপোথাইরয়েডিজমের টাইম বাড়বে, কনসিকুয়েন্সটা তত বেশি বাড়বে। যেমন এই যে হাইপোথাইরয়েডিজমে মেইনলি যেটা হয়, বিভিন্ন বডির বিভিন্ন এরিয়াতে কিছু গ্লুকোজ অ্যামাইনো গ্লাইকেন্স, মিউকোপলিস্যাকারাইডস, এগুলো পেশেন্টের ওইসব জায়গাগুলোকে
ডিপোজিশন। বিশেষ করে হচ্ছে আমাদের চোখের যে এক্সট্রাকুলার মাসেলস গুলো আছে, ওই মাসেল গুলোতেও কিন্তু এগুলো ডিপোজিশন ডিপোজিশন হয়ে দেখা যায় যে এই পেশেন্ট গুলো যেমন আমাদের ভোকাল কর্ড, অন্যান্য জায়গায় সব জায়গায় এগুলো ডিপোজিশন হয়ে, যে আমরা বলি না যে হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলোর ভয়েস গুলো একটু হাস্কি ভয়েস হয়, স্পিচটা একটু স্লার্জ থাকে, বিকজ এই যে মিউকোপলিস্যাকারাইডস গুলো এগুলো সব জায়গায় ডিপোজিট হয়ে থাকে, লার্জ টার্ম। একটা ইন্টারেস্টিং কথা বলি, এই যে বলি না ম্যাক্রোগ্লসিয়া, জিহ্বা বড় হয়ে যাচ্ছে, এই যে জিহ্বা বড় হয়ে যাওয়ারও কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কারণের ভিতরে হাইপোথাইরয়েড একটা। এছাড়া মানে আরো কয়েকটা কারণের ভিতরে একটা আছে অ্যাক্রোমেগালি, আর একটা হচ্ছে অ্যামাইলোইডোসিস। তাহলে এই যে লার্জ টার্ম একটা পেশেন্ট, এটাই হচ্ছে ইন্টার্নিস্টের একটা বৈশিষ্ট্য, যে সে যখন একটা পেশেন্টের একটা সাইন পাবে, সে তখন অন্য অন্য সিস্টেমের সাথে সেটা কোরিলেট করার চেষ্টা, কথা বুঝে গেছে? অন্যান্য সিস্টেমের সাথে সেটা কি করবে, কোরিলেট করবে। যেমন এই হাইপোথাইরয়েড পেশেন্ট, সে তো এসে হাইপোথাইরয়েড বলবে না। ধরেন আপনার কাছে ফ্যাটিক নিয়ে আসলো, আপনি কিছুই বুঝতেছেন না, আপনি বললেন যে এমনি নর্মাল জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে বললেন বাবা জিব্বাটা দেখান। সে যখন জিব্বাটা বের করলো, আমরা নর্মালি জিব্বা বের করলে দেখবেন দুই পাশের অ্যাঙ্গেল গুলো, মাঝখানে জিব্বার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। যাদের লার্জ টাং থাকে দেখবেন যে জিব্বার পাশে দাঁতের একটা ইমপ্রেশন পাওয়া যায়, এবং জিব্বা বের করলে টাং এবং জিব্বার মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ওখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, আজকে খেয়াল করে দেখ। সো যারা হাইপার গ্লসিয়া থাকে, যাদের হচ্ছে ম্যাক্রো গ্লসিয়া থাকে, তাদের এত বড় লার্জ টাং থাকে, হা করে যখন টাং প্রটিউশন করে, তখন অ্যাঙ্গেল অফ দ্য মাউথের সাথে টাং এর মাঝখানে কোনো গ্যাপ থাকে। সো এইভাবে আমরা বলি যে এটা পেশেন্টের ম্যাক্রোগ্লসিয়া আছে। এবং পেশেন্টের জিহ্বা বড় হয়ে যাওয়ার কারণে মুখের ভিতরে যখন থাকে দাঁতের সাথে তো একদম টাইট হয়ে লেগে থাকে, তখন দাঁতের ইমপ্রেশন করে। অনেক সময় জিওগ্রাফিক্যাল অনেক ট্রাং বা লার্জ টাঙে হয়, অ্যামাইলোইডোসিস ছাড়া বা হাইপোথাইরয়েড ছাড়া অনেকের টাঙে এরকম ইমপ্রেশন হয়, কিন্তু একটু অ্যাবনর্মালি লার্জ টাং, সাথে এরকম ফ্যাটিক, পেশেন্টের হচ্ছে একটু কোল্ড ইনটলারেন্স, পেশেন্টের মুড সবসময় ডাউন থাকে, তখন আমাদের কিন্তু এগুলো চিন্তা করতে হবে, বিকজ হাইপোথাইরয়েডে এই মিউকোপলিস্যাকারাইড গুলো বিভিন্ন জায়গায় যায়। শুধু তাই না, এই যে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম, এখানেও কিন্তু ওই একই কথা, হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলোর বডিতে ওই আমাদের ফ্লেক্সর রেটিনাকুলাম যেটা মিডিয়ান নার্ভের উপরে থাকে, ওইসব জায়গাগুলোতে আমার ইনফিল্ট্রেশন, ওখানে ডার্মিস এপিডার্মিস ওইসব জায়গায় ইনফিল্ট্রেশন হয়ে গিয়ে যেটা হয় যে মিডিয়ান নার্ভটাতে একটা কম্প্রেশন, কম্প্রেশন হয় কার্পাল টানেল সিনড্রোম। তো আপনার কাছে কিন্তু পেশেন্ট হাইপোথাইরয়েড হয়ে না আসতে পারে। রিসেন্টলি আমার একটা পেশেন্ট, আমি জাস্ট একটা মানে বাইরে গিয়েছিলাম, তখন একজন হঠাৎ করে পেশেন্ট বলল যে আমার এরকম রাতের বেলা ঘুমালে ডান হাতে চাপ করলেই আমি ঘুম থেকে এত ব্যথা হয়, ঘুম থেকে আমি জেগে উঠি। তা আমি মাথায় তখনই ক্লিক করলো যে এটা কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। তো আমি সাথে সাথে টিনেল সাইন এবং স্যালেন্স সাইন করে ফেললাম, যে ওই মিডিয়ান রেটিনাকুলামের ওখানে, মিডিয়ান নার্ভের ওখানে আমরা চাপ দিলাম, একটু স্ট্রোক করলো। দেখলো যে সে হ্যাঁ পেইন ফিল হচ্ছে এবং একটা শুটিং পেইন সে ফিল। তখন পেশেন্ট ফিমেল, তখন আমার কাছে মাথায় গেলো এটা কার্পাল টানেল সিনড্রোমের কারণ কি। তখন হাইপোথাইরয়েডের জন্য আমি টিএসএইচ করতে বললাম তাকে, পরবর্তীতে সে আমাকে ফলো আপে টিএসএইচটা দেখালো, এবং সেটা মানে অনেক বেশি ছিল, 10-এর উপরে ছিল। তার মানে পেশেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েড। হয়তোবা তার হাইপোথাইরয়েডটা তার ওই প্রবলেমটা তার কাছে বেশি লাগতেছে, কার্পাল টানেল সিনড্রোমটার প্রবলেমটা নিয়ে সে মূলত পেশেন্ট হয়তোবা কারো কাছে দিয়েছে। এখন একজন ইন্টার্নিস্ট তার কাছে যদি না গিয়ে যদি অন্য কারো কাছে যায়, সে হয়তোবা কার্পাল টানেল সিনড্রোমের ট্রিটমেন্ট করে দিল। কিন্তু কজ বিহাইন্ড দিস কার্পাল টানেল সিনড্রোম, এটার প্রায় 10-12টার মতো কজ আছে। তখন আপনাকে একটা একটা করে, আপনি যে ইন্টার্নিস্ট হওয়ার মজাটাই এখানে, আপনি একটা একটা করে তখন বের করবেন। ফিমেল হলে হাইপোথাইরয়েড চিন্তা করবেন একটু, যদি আপনি দেখেন অবিজ মনে হচ্ছে কুশিং সিনড্রোম কিনা বা অ্যাক্রোমেগালি কিনা, বা পেশেন্টে হচ্ছে প্রেগনেন্ট কিনা, বা পেশেন্টের কোনো রকম হার্ট ফেলিউর, রেনাল ফেলিউর, লিভার ফেলিউর আছে কিনা, হ্যাঁ, অ্যামাইলোইডোসিস আছে কিনা, যে লং টার্ম ক্রনিক ইনফেকশন আছে কিনা, কোশ্চেন করেন যে আপনার কাশি আছে কিনা, হ্যাঁ, বা হচ্ছে আপনার পেশাবের সাথে ফেনা যায় কিনা। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের কিন্তু লং টার্ম অনেক সময় অ্যামাইলোইডোসিস হয়, ওখান থেকে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। ক্রনিক ব্রঙ্কাইটিস পেশেন্ট, সিওপিডির পেশেন্ট, ব্রঙ্কিয়েক্টেসিসের পেশেন্ট, ক্রনিক টিবির পেশেন্ট, হুম, তাদের কিন্তু একটা সময় এরকম ইনফেকশন হয়ে হয়ে একটা সময় অ্যামাইলোইডোসিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, বা ডায়ালাইসিসের পেশেন্টের এরকম কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। সো এই নলেজ গুলো যখন আপনার মাথায় থাকবে, তখন কিন্তু আপনি এগুলো কোরিলেট করতে পারেন। তো এরকম আরেকটা ফিচার থাকে, আমরা জানি যে পায়ের যে ডার্মিস আছে সেখানে এরকম নন পিটিং ইডিমা করতে পারে, যেটা আমরা সাধারণত পায়ের মিডিয়াল ম্যালুলাসের উপরে একদম পিউরি অরেঞ্জ কালারের এরকম একটা লাল পাফিনেস এর মতো ডেভেলপ করে, হ্যাঁ।
অনেক সময় পেরি অরবিটাল পাফিনেস ডেভেলপ করে পেশেন্টদের, এইসব পেশেন্টদের পেরি অরবিটাল পাফিনেস ডেভেলপ করে। ওই যে বললাম হালকা করে একটু বিলিরুবিন বেশি থাকে, এই জন্য একটু লেমন ইয়েলো টিঞ্জ থাকে, বিকজ অফ দ্য ক্যারোটিনেমিয়া। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট গুলোর ম্যালার ফ্লাশ থাকতে পারে। এই যে ফ্লাশ, ম্যালার ফ্লাশ, এটা একটা ছোট্ট টার্ম। এখন আপনি যদি ভালো নলেজেবল হন এবং আপনার যদি মোটামুটি প্রত্যেকটা সিস্টেমের একটা দখল থাকে, তাহলে আপনি মেলার ফ্লাশ আর কোথায় কোথায় দেখা যায় তখন আপনি একটা আইডিয়া করবেন। একটা পেশেন্ট এসে বললো যে স্যার আমার এই যে গালের এই যে চিক্স দুটো, যেখানে আমাদের জাইগোম্যাটিক বোনস থাকে, উপরের যে মাসল স্কিনের এরিয়াটা সবসময় ফ্লাশড হয়ে থাকে, লাল হয়ে থাকে। তখন আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা কি মাইটাল স্টেনোসিস কিনা, হ্যাঁ এটা কি এসএলই কিনা, রোজাসিয়া কিনা, অনেক কজ আছে মেলার ফ্লাশের। হুম। তারপরে হচ্ছে অনেক সময় কার্সিনয়েড সিনড্রোমে মেলার ফ্লাশ হতে পারে, ফিওক্রোমোসাইটোমার এরকম ফ্লাশিং হতে পারে, থাইরোটক্সিকোসিসে ফ্লাশিং হতে পারে। সো হাইপার ডাইনামিক সার্কুলেশন গুলোতে এরকম হতে পারে। এবং সো এই হাইপোথাইরয়েডের পেশেন্ট গুলোর এরকম অনেক সময় দেখা যায় মেলার ফ্লাশ থাকতে পারে। এগুলো একটু জাস্ট জেনে রাখা, জানলে যেটা হবে যে একটা সময় না একটা সময় কোরিলেট করতে পারবেন। এবং নন স্পেসিফিক কিছু সিমটমস, নন স্পেসিফিক সিমটমের ভিতরে টায়ার্ডনেস, ওয়েট গেইন, ডিপ্রেশন, কার্পাল টানেল সিনড্রোম, এগুলো তো আমরা বললাম। তাহলে দেখেন যে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স গুলো কিন্তু বুঝে পড়ার অনেক কিছু আছে। ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা একটু বুঝে বুঝে পড়ি। আমরা ক্লিনিক্যাল ফিচার্স গুলো একটু শেষ করি। তাহলে এখানে মোটামুটি আমরা দেখলাম যে একটা হাইপোথাইরয়েডের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কি কি থাকতে পারে। এখানে আমরা কিছু কিছু কজ গুলো দেখবো। অটোইমিউন কজ গুলোর ভিতরে হাসিমোটো থাইরয়েডাইটিস, দেখেন এখানে এনটিটিপিও অ্যান্টিবডিটা পজিটিভ থাকে। গয়টার থাকতেও পারে, নাও থাকে। যদি গয়টার থাকে তাহলে কি রকম গয়টার থাকবে, এই কোশ্চেনটা আমার মেহেদির কাছে, এটা একদম প্রথম দিনের কোশ্চেন। হাসিমোটোতে গয়টার থাকতে পারে, গ্রেভসে গয়টার থাকতে পারে। সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে ভাইরাল ইনফেকশনের পরে অনেক সময় অনেকের গয়টার থাকতে পারে। সো হাসিমোটোরস এর গয়টারটা কনসিস্টেন্সি কিরকম মনে আছে মেহেদি? Sir, soft. সফট নাকি ফার্ম? গ্রেভস এরটা কিরকম? Sir, grips it soft maybe sir. আর সেটা ফার্ম। হ্যাঁ, এটা ফার্ম। হ্যাঁ, হাসিমোটো ফার্ম। আমার আমার মনে থাকে এভাবে, হাসিমোটোর ভিতরে একটা এম আছে না, এখানে জি ফার্ম। স্যার। হ্যাঁ, ফার্ম। গ্রেভস এরটা সফট, ডিফিউজ সফট, আর দুইটাই নন টেন্ডার। আর যখন আপনার কোনো ইনফেকশনের পরে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ওগুলোতে হয় টেন্ডার। হ্যাঁ, টেন্ডার থাইরয়েড। তাহলে অটোইমিউন কজের ভিতরে হাসিমোটো একটা, একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েড। দেখেন আরেকটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে গ্রেভস এর পেশেন্ট কিন্তু অনেক সময় আপনার একটা সময় যে হাইপোথাইরয়েড হতে পারে। এটা আমরা সামনে গ্রেভস করলে দেখব কিভাবে হতে পারে গ্রেভস এর পেশেন্ট হাইপোথাইরয়েড। অনেক সময় দেখা যায় যে গ্রেভসে আমরা যে অ্যান্টিবডিটা পাই সেটা হচ্ছে টিএসএইচ রিসেপ্টর, হ্যাঁ, এক্সাইটেটরি অ্যান্টিবডি। তার মানে হচ্ছে গ্রেভস ডিজিজে, সরি, টিএসএইচ রিসেপ্টর এগেনস্ট অ্যান্টিবডি তৈরি গ্রেভস। অনেক সময় দেখা যায় যে টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি থাকতে পারে। তার মানে সে টিএসএইচ টাকে কাজই করতে দিচ্ছে না। টিএসএইচ যদি কাজ না করে তাহলে T3 T4 রিলিজ হওয়ার স্টিমুলেশনটা কোথা থেকে আসবে? এই জন্য দেখা যায় অনেক সময় গ্রেভস এর পেশেন্ট হঠাৎ করে হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে। এতে করে আমরা কখনো কি হব না, বিচলিত হব না। এটা হতে পারে, খুব রেয়ার বাট পসিবল। গ্রেভস ডিজিজ উইথ টিএসএইচ রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি। এই জন্য দেখবেন যে গ্রেভস এর যে হিস্ট্রিক্যাল যে ইটা, ফ্লো ফ্লো অফ চেঞ্জটা, ওরা কিন্তু হাইপার থাইরয়েড থাকে, একটা সময় ইউ থাইরয়েড থাকে, একটা সময় কিন্তু হাইপোথাইরয়েডও হতে পারে। তো অটোইমিউন কারণের ভিতরে এগুলো। আয়াট্রোজেনিক কারণ যেগুলো আমাদের কোনো কারণে সার্জারি বা হচ্ছে মেডিসিন বা ড্রাগস নেওয়ার কারণে হচ্ছে, সেগুলো হচ্ছে আয়াট্রোজেনিক। যেমন রেডিও আয়োডিন অ্যাবলেশন, যেটা আমরা একটু আগে বললাম। গ্রেভস ডিজিজের পেশেন্টরা আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন দিই। মাল্টিনোডিউলার গয়টার থাকলে আমরা থাইরয়েডেক্টমি করি। আবার গ্রেভস ডিজিজের পেশেন্ট 40 বছরের কম হলে তো আমরা ড্রাগসও দিই। সেক্ষেত্রে এই যে কার্বিমাজল, প্রোপাইল থাইরোসিল, অ্যামিওডারন, লিথিয়াম, এগুলো কিন্তু অনেক সময় কি করতে পারে, হাইপোথাইরয়েড করতে পারে। সো এই কারণগুলো মাথায় রাখতে। এই যত থাইরয়েডাইটিস আছে তারা কিন্তু ইনিশিয়াল ফেজে হাইপার থাইরয়েড থাকলেও একটা সময় এসে হাইপোথাইরয়েড হয়ে যায়। যেমন এই যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ইনফেকশনের পরে যেটা হয়, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, বাচ্চা প্রসবের পরে বা হচ্ছে প্রেগন্যান্সির সময় কিন্তু থাইরয়েডাইটিস হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় ইনিশিয়াল কিছু ফেজে আমার হচ্ছে পেশেন্ট কি থাকতে পারে, হাইপার থাইরয়েড থাকতে পারে, বাট একটা সময় এসে সেগুলো কিন্তু সবই হাইপোথাইরয়েড হয়ে যায়। আয়োডিন ডেফিসিয়েন্সি, এটা তো আমরা বলছি, আয়োডিন ডেফিসিয়েন্সি হাইপোথাইরয়েডিজম হতে পারে।
কনজেনিটাল কারণে যদি অনেক সময় থাইরয়েড তৈরি হলো না, থাইরয়েড অ্যাপ্লাসিয়া হলো, তখন অনেক সময় দেখা যায় হাইপোথাইরয়েড নিয়েই পেশেন্ট আসে। এরপর দেখেন ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার, এগুলো কিন্তু রেয়ার, বাট এগুলো থেকে কোশ্চেন করলে কিন্তু করতে পারে স্যাররা যে ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার বলতে আমরা বেসিক্যালি দুইটাকে বেশি বুঝি, একটা হচ্ছে অ্যামাইলোইডোসিস, সার্কোইডোসিস। এছাড়া ম্যালিগন্যান্সি যেগুলো আছে, লিউকেমিয়া, লিম্ফোমা, এরাও কিন্তু ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার। এই ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার গুলো কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে ইনফিলট্রেট হতে পারে, হলে পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডে ডিস্ট্রাকশন হয়ে যাবে, থাইরয়েড হরমোন তৈরি হবে না, সো দে উইল বি হাইপোথাইরয়েড। সো ইনফিলট্রেটিভ ডিসঅর্ডার গুলোতেও কিন্তু হাইপোথাইরয়েডিজম হতে পারে, অ্যামাইলোইডোসিস, সার্কোইডোসিস, হ্যাঁ। এবং সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হতে পারে, এটা খুব রেয়ার, যে টিএসএইচ ডেফিসিয়েন্সি হয়ে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা জানি প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের প্রবলেমটা কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডে। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম হচ্ছে পিউটারি গ্ল্যান্ড বা হাইপোথ্যালামাস লেভেলে। তো ওখান থেকেই যদি টিএসএইচ না আসে, তাহলে তো আমার T3 T4 বাড়বে না, এই জন্য টিএসএইচ ও কম পাওয়া যাবে, T3 T4 ও কম পাওয়া যাবে। কথা বুঝে গেছে? এটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। দেখেন কতগুলো কারণ হাইপোথাইরয়েডিজম। আমার এখানে অটো ইমিউন গুলো মাথায় বেশি মনে রাখতে হবে, আর্ট্রোজেনিক, এরপরে কিছু ওই যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, বিকজ ইজ ভেরি কমন। ভাইরাল ইনফেকশনের পরে পেশেন্ট হঠাৎ হাইপার থাইরয়েড থাকে, এরপরে হাইপোথাইরয়েড হয়ে যায়। প্রথমটা 3 সপ্তাহ, তারপরে 3 মাস, তারপরে 6 মাস পরে আবার ইউথাইরয়েড হয়ে যায়। তো এই যে জিনিসগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে, ইনফিলট্রেটিভ কজ গুলো একটু দেখতে হবে। অলরাইট। সো এখানে কি বলছে, আহ, আমরা 20.6 এটা অলরেডি পড়ে আসছি, তো ওখানে সুন্দর করে হিস্ট্রি এক্সামিনেশনে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড আমরা কি কি পাবো এগুলো সব বলা আছে। এবং যারা হাইপোথাইরয়েড, অনেক সময় দেখা যায় তাদের লাইফ লং লিভোথাইরক্সিন থেরাপি আমরা দিয়ে থাকি। কিন্তু আমাকে দেখতে হবে যে আসলে এই কারণটা কি ট্রানজিয়েন্ট কিনা। যদি ট্রানজিয়েন্ট হয়, তাহলে আমাদের লিভোথাইরক্সিন থেরাপিটা কিন্তু লাইফ লং লাগবে না। কিন্তু যদি এরকম হয় যে সার্জারি করার পর থাইরয়েড গ্ল্যান্ডই নাই, তাকে তো আমাকে লাইফ লং থেরাপি দিতে হবে। এই জন্য সবসময় আমরা এই থাইরয়েড মানে কারণটা খোঁজার চেষ্টা করবো, এবং এভরি 3 to 6 মান্থ আমরা টিএসএইচ করে করে দেখবো। আবার অনেক সময় দেখা যায় যে গ্রেভস ডিজিজের পেশেন্টের আয়োডিন অ্যাবলেশন থেরাপি দিচ্ছে, তারা কিন্তু লাইফ লংই আমার এই লিভোথাইরক্সিনটা দিতে হবে। সো আমাকে দেখতে হবে যে আমার নেসেসারি কিনা। যদি দরকার হয় তাহলে অনেক সময় আমরা লিভোথাইরক্সিন থেরাপিটা লাইফ লং দিতে পারি। আর যদি ট্রানজিয়েন্ট হয় তাহলে আবার কারণ রিভার্স হয়ে গেলে এটাকে আমরা উইথড্র করতে পারি। So, আমরা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট ইনভেস্টিগেশন কি করি আমরা সবাই মোটামুটি জানি, যে আমরা সেরাম T3 T4 করি, টিএসএইচ করি। এখানে টিএসএইচটা সাধারণত ইলেভেটেড। আমরা ডেফিনেটলি বলবো যখন 20-এর উপরে থাকে, তখন ডেফিনেটলি আমি এখানে আমার সিমটম থাকুক না থাকুক আমি ট্রিটমেন্ট দিব। আমার যদি এরকম থাকে 20-এর কম, বিশেষ করে যদি পেশেন্টের 10-এর কম থাকে, তাহলে ট্রিটমেন্ট দেওয়ার কয়েকটা কারণ আমি আমার আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। এটা কারো মনে আছে কিনা? মেহেদি, টিএসএইচ 10-এর কম, কিন্তু আমি ট্রিটমেন্ট দিব। সাধারণত আমরা 10-এর কমে সিমটম না থাকলে ট্রিটমেন্ট দেই না। কি কি কারণে আমরা 10-এর কমে থাকলেও ট্রিটমেন্ট দিব? স্যার তো ভুলে গেছি স্যার, বলছিলেন স্যার এটা, মানে এটা লিখে দুই তিনটা রাখছো? স্যার, এটা স্যার লিখে রাখছি, কিন্তু স্যার কোন, স্যার লেখা আছে স্যার, খেয়াল নাই স্যার। এটা হচ্ছে কয়েকটা কারণ, 4-5টা কারণ। 1 নম্বর হচ্ছে পেশেন্ট যদি প্রেগনেন্ট হয় অথবা প্ল্যানিং ফর প্রেগনেন্সি, তাহলে আমাকে 10-এর নিচগুলো দিয়ে দিতে হবে। পেশেন্টের যদি সিমটম থাকে তাহলে 10-এর নিচে হলেও দিই। কথা বুঝে যাচ্ছে? জি স্যার। পেশেন্টের যদি অটো অ্যান্টিবডি পজিটিভ থাকে, যেমন একটা পেশেন্টের টিএসএইচ আসলো 8, কিন্তু টিএসএইচ থাইরয়েড পারঅক্সিডেজ অটো অ্যান্টিবডি পজিটিভ, অথবা হচ্ছে থাইরয়েড রিসেপ্টর অটো অ্যান্টিবডি পজিটিভ। অটো অ্যান্টিবডি পজিটিভ থাকলে আমাকে এই পেশেন্টগুলোকে ট্রিট করতে হবে। সিমটম থাকলে ট্রিট করতে হবে, প্রেগনেন্সি বা প্ল্যানিং ফর প্রেগনেন্সি হলে ট্রিট করতে হবে, অটো অ্যান্টিবডি পজিটিভ থাকলে ট্রিট করতে হবে, হ্যাঁ। এই কারণগুলো একটু মাথায় রাখতে। ইসিজি তে কি চেঞ্জ পেতে পারে, এটাও আসতে পারে। একটা থাইরয়েড হাইপোথাইরয়েডের পেশেন্টের ইসিজি সবসময় লো ভোল্টেজ। লো ভোল্টেজ ইসিজি মানে কিউআরএস কমপ্লেক্স গুলো এরকম ছোট 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 দেখা যাবে। তাহলে লো ভোল্টেজ ইসিজির আর কি কি কারণ আছে? এনিওয়ান? একটা ইম্পর্টেন্ট কার্ডিয়াক কারণ বলেন যেটাতে লো ভোল্টেজ ইসিজি পাওয়া যায়। হার্ট ব্লক।
হার্ট ব্লকে লো ভোল্টেজ না, হার্ট ব্লকে আমরা পিআর প্রলংগেশন পাই, ড্রপ বিট পাই, লো ভোল্টেজ পাই। লো ভোল্টেজ ইসিজি মানে আমার হার্টের চারপাশে পানি আছে, এবার বলেন। হচ্ছে কি পেরিকার্ডাইটিস। পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক ইফিউশন। আছে। পেরিকার্ডিয়াল ইফিউশনে অনেক সময় দেখা যায় আমাদের এরকম লো ভোল্টেজ ইসিজি আমরা পাইতে পারি। মনে থাকবে। জি স্যার। তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশনে লো ভোল্টেজ ইসিজি পাইতে পারি, হাইপোথাইরয়েডিজমে লো ভোল্টেজ ইসিজি পাইতে পারি, ইভেন অ্যামাইলোডোসিসে লো ভোল্টেজ ইসিজি পাইতে পারি। মনে থাকবে কোথায় কোথায়। তাহলে জি স্যার। বলেন, বলে ফেলেন, কারণগুলো বলে স্যার ফেলেন। পেরিকার্ডিয়াল ইফিউশন, তারপর বলেন। হচ্ছে গিয়ে স্যার হাইপোথাইরয়েডিজম, হুম, আর আরেকটা হচ্ছে গিয়ে স্যার বলেন বলেন। অ্যামাইলোডোসিস। অ্যামাইলোইডোসিস। জি স্যার। অ্যামাইলোডোসিসে কিন্তু এরকম লো ভোল্টেজ ইসিজি। এই ছোট অ্যামাইলোইডোসিস। ছোট কথাগুলো, এই যে আপনার তো এখন মোটামুটি ডেভিডসন পড়া শুরু করছেন, আপনাদের সময় আপনাদের জায়গাটাতে আমরাও ছিলাম, এই ইন্টার্নির সময় ফিফথ ইয়ারে আমরাও শুরু করছিলাম। তো তখন মনে হচ্ছিল যে আমার কাছে মনে হয় সময় আছে। আসলে কি প্রত্যেকটা ক্লাসই আপনার সাথে এই যে ছোট্ট ছোট্ট করে একটা কথা আপনি শুনতেছেন, এইটা একটা সময় আপনার কাছে সারা জীবনের একটা পার্ল হয়ে থাকবে। আপনি একটা নোট বানাবেন, এই নোটগুলো তখন লিখবেন যে একই সিমটমের কি কি ডিডি থাকতে পারে, একই ফাইন্ডিংস এর কি কি ডিডি থাকতে পারে। যত বেশি কোরিলেট আপনি করতে পারবেন তত বেশি মজা পাবেন, তত বেশি আপনি ডিফারেন্সিয়ালস তুলতে পারবেন। আপনার আপনার ইন্টার্নিস্ট হওয়ার জার্নিটা তত বেশি ছিল। তো এইগুলো আপনার কাছে একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তাহলে ম্যানেজমেন্ট কি আমরা সবাই জানি, লিভোথাইরক্সিন। আমরা কিন্তু মোটামুটি সবাইকে লিভোথাইরক্সিন দিতে পারি আমরা। এটা নর্মালি দেওয়ার নিয়ম হচ্ছে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বড়, কিন্তু অবিস হলে আমরা একটু তাহলে ওইভাবে ওয়েট চিন্তা করে দিব। কিন্তু এখানে একটা কথা আছে যে যার ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনিশিয়ালি একটু লো ডোজে শুরু করি, 25 থেকে 50 মাইক্রোগ্রামে শুরু করি, তারপর আস্তে আস্তে ডোজ বাড়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এখানে ওভাবেই বলছে যে আমরা মোটামুটি সবার ক্ষেত্রে 50 মাইক্রোগ্রাম করে শুরু করি, পরে এটা আস্তে আস্তে আমরা 2 to 3 উইকস পরে আহ, আহ, এটা কাজ করে, কিন্তু মোটামুটি পেশেন্ট ভালো ফিল করে শুরু করে 2 to 3 উইকস পরে। আর আমার টিএসএইচ টা নর্মালাইজ হলো কিনা এটা দেখতে আমাকে আরো সময় লাগবে, এটা 3 মাস পরেই চেক করা ভালো। মোটামুটি 12 উইকস পরে, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে টিএসএইচ টা নর্মাল, হ্যাঁ। T3 T4 নর্মাল হতে সময় লাগে 2 থেকে 3 সপ্তাহের জন্য, পেশেন্ট ভালো হওয়া শুরু করে, ভালো ফিল করা শুরু করে। কিন্তু টিএসএইচ টাকে নর্মালাইজ হতে সময় লাগে মোটামুটি 8 থেকে 12 সপ্তাহ। এই জন্য আপনি যদি দেখতে চান পেশেন্টকে, যদি ফার্দার ফলো আপে আসতে বলেন টিএসএইচ করে, বলবেন যে 2 মাস পরে বা 3 মাস পরে আসেন, তাহলে আপনি একটা পেশেন্টের কি পাবেন, রেজাল্ট। তাহলে আসেন আমরা এই চার্টটা দেখি যে কিভাবে আমি একটা পেশেন্টকে গাইড করবো। যদি আমি দেখি ইনিশিয়ালি যে পেশেন্টের টিএসএইচ বেশি, T4 কম, টিএসএইচ বেশি T4 কম, তাহলে আমাকে দেখতে হবে টিএসএইচ টা কি 20-এর কম নাকি 20-এর বেশি। 20-এর যদি কম হয়, তার মানে আমাকে আদার্স কারণগুলো একটু খুঁজতে হবে। 20-এর যদি বেশি হয়ে যায় এবং আদার্স কারণ থাকুক আর না থাকুক, আমাকে মোটামুটি ট্রিটমেন্ট দিতে হবে, ওটা শিওর। যাই হোক, 20-এর যদি কম, তাহলে দেখতে হবে যে পেশেন্টের কি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কোনো ফিচার আছে। হোয়াট ইজ দ্যাট, এখানে ওগুলো লেখা নেই। সেকেন্ডারি মানে কি, আমার প্রবলেমটা হাইপো থ্যালামাস অথবা পিটুইটারি গ্ল্যান্ড, এইসব জায়গার প্রবলেম থাকলে পেশেন্টের অন্য অন্য হরমোন ডেফিসিয়েন্সি ফিচার গুলো থাকে। কারণ আমরা সবাই জানি পিউটারি গ্ল্যান্ডের গ্রোথ হরমোন রিলিজ হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন গুলো, মানে যেটাকে বলে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়। ওখানে আপনার এফএসএইচ, এলএইচ এগুলো আছে, প্রোল্যাকটিন আছে। তাহলে ওইগুলো সবগুলো কমে গেলে যে ফিচার গুলো থাকে ওগুলো আপনি পাবেন। পেশেন্টের লস অফ লিবিডো থাকবে, পেশেন্টের কুশিং ডিজিজ লাইক ফিচার থাকবে, পেশেন্টের অ্যাডিসোনিয়ান ক্রাইসিস লাইক ফিচার থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে পেশেন্টের প্রোল্যাকটিন ডেফিসিয়েন্সির জন্য হয়তো তার এই ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের সমস্যা হবে। এই সবগুলো প্রবলেম তখন আপনি দেখতে হবে। যদি ওগুলো না থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্রাইমারি। আর T4 T3 তো আসতেই, তো আপনাকে হেল্প করবে। এরপরে আপনাকে যেটা দেখতে হবে যে পেশেন্টের কোনো এমন কোনো ডিসঅর্ডার কিনা যেটা ভালো হয়ে যাবে, ট্রানজিয়েন্ট কোনো কারণ কিনা, যেমন পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, প্রেগনেন্সির সময় এরকম থাইরয়েডের সমস্যা হতে পারে, ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিকোয়ারবেন্ট থাইরয়েডাইটিস। এগুলোর হিস্ট্রি তো পেশেন্টকে জাস্ট বলা, নেক পেইন আছে কিনা, ওই মোটামুটি 12 মাসের মধ্যে তার হচ্ছে প্রেগনেন্সি হয়েছে কিনা, রিসেন্টলি তার থাইরোটক্সিকোসিসের ফিচার ছিল কিনা। বিকজ আমি অলরেডি বলেছি যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস গুলো ইনিশিয়ালি কিন্তু হাইপার থাইরয়েড অবস্থায় থাকে,
এই যে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস বলেন, ডিকোয়ারভিয়ান থাইরয়েডাইটিস বলেন, এটা কিন্তু ইনিশিয়ালি 1 সপ্তাহ 2 সপ্তাহই থাকে হাইপারথাইরয়েড। এই জন্য তখন পেশেন্টের পালপিটেশন থাকে, সোয়েটিং থাকে, হিট ইনটলারেন্স থাকে। এই কথাও জিজ্ঞেস করতে হবে যে আপনার কি প্রথম প্রথম থাইরোটক্সিকোসিসের ফিচার ছিল কিনা, এখন আপনি এরকম ফ্যাটিক নিয়ে আসছেন। তার মানে বোঝা গেল যে এটা একটা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। তাহলে আমাকে দুইটা কোশ্চেন করে ফেলবে, টিএসএইচ এবং টি4। যদি টিএসএইচ বেশি টি4 কম থাকে, এবং টিএসএইচ বিশেষ বেশি থাকুক বা কম থাকুক, আমাকে হাইপোথাইরয়েড আছে কিনা, সেকেন্ডারি হাইপোথাইরয়েডের ফিচার আছে কিনা, মানে আদার হরমোন ডেফিসিয়েন্সির ফিচার আছে কিনা, এবং ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর ফিচার আছে কিনা, এগুলো আমাকে জিজ্ঞেস করবে। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে টেম্পোরারি বেসিসে লিভোথাইরক্সিন নিতে হবে, মোটামুটি 4 থেকে 6 মাস। এবং আমরা ওই 4 মাস পরে আবার টিএসএইচ করে দেখবো নর্মালাইজ হয়েছে কিনা। হ্যাঁ, এবং এর সাথে আস্তে আস্তে আমরা এটাকে 50 মাইক্রোগ্রাম পার ডে ট্যাপার করে আমরা মোটামুটি স্টপ করে দিই। আর যদি এরকম দেখি যে না, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর কোনো ফিচার নাই, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কোনো ফিচার নাই, তখন আমাকে ড্রাগের হিস্ট্রি নিতে হবে। এখন আমরা কজ গুলো জাস্ট আলাদা করতেছি। আপনি কি কোনো কারণে এই মানে হার্ট রেট কন্ট্রোল করার কোনো ওষুধ খাচ্ছেন কিনা, মুড স্টেবিলাইজার কোনো খাচ্ছেন কিনা, লিথিয়াম অ্যামিউজার, হ্যাঁ কিন্তু এখন প্রচুর কার্ডিয়াক পেশেন্ট অ্যামিউজার নিচ্ছে। তাহলে এরা যদি বলে যে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে, তাহলে ওখানে আমরা টেম্পোরারি বেসিসে তাকে কিছু সময়ের জন্য টি4 রিপ্লেসমেন্ট করতে হবে। আর যদি বলে যে থাইরয়েড অ্যাবলেশন, তাহলে আমাকে পার্মানেন্টলি টি4 দিতে হবে। ওই যে বললাম না, কিছু কিছু কন্ডিশন আমরা টেম্পোরারি টি4 দিব, কিছু কিছু কন্ডিশন আমরা পার্মানেন্ট দিব। পার্মানেন্ট দেওয়ার জায়গায় থাইরয়েড অ্যাবলেশন হয়েছে বা থাইরয়েড সার্জারি হয়েছে। আর আরেকটা জায়গা হচ্ছে পজিটিভ অ্যান্টিবডি। পজিটিভ অ্যান্টিবডি দুই জায়গায় হতে পারে, একটা হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস আর হচ্ছে গ্রেভস ডিজিজ, দুইটাতেই কিন্তু হতে পারে। সাধারণত গ্রেভস ডিজিজে এই থাইরয়েড পারঅক্সাইডেজ অ্যান্টিবডিটা বেশি পজিটিভ। তো আমরা এটা জিজ্ঞেস করবো, যদি এটাও হয় তাহলে আমাকে এটাও পার্মানেন্টলি দিতে হবে। আর পেশেন্টের গয়টার আছে কিনা। যদি গয়টার থাকে এবং পেশেন্টের যদি দেখা যায় যে থাইরয়েড অ্যান্টিবডি এটা পজিটিভ না, কিন্তু গয়টার মানে পজিটিভ, তাহলে আমাকে রেয়ার কজ গুলো খুঁজতে হবে। এটা আমাকে মানে এটা আমার দরকার নেই, এটা হচ্ছে পিওর যারা এন্ডোক্রাইনোলজি তারা এটা করবে যে কনজেনিটাল জেনেসিস আছে কিনা, ডিস হরমোনোজেনেসিস আছে কিনা, আরো রেয়ার রেয়ার যে ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার কিনা, এগুলো করবে। কারণ এত বড় থাইরয়েড গ্ল্যান্ড কেন হলো। আর যদি দেখা যায় যে না, থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডিও নেগেটিভ, আবার গয়টারও নাই, তাহলে বুঝতে হবে যে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, অ্যাট্রোফি হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম। এটাও অটোইমিউনের একটা কারণ, স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম। তাহলে তিনটা কারণে আমাকে টি4 রিপ্লেসমেন্ট করতে হবে পার্মানেন্ট। এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরায় পেঁচে আসতে পারে, ট্রু ফলস, যে আপনি একটা পেশেন্টকে হাইপোথাইরয়েড পেলেন, কোন কারণগুলোতে আপনাকে লাইফ লং টি4 রিপ্লেসমেন্ট করতে হবে। নাম্বার 1 হচ্ছে থাইরয়েড সার্জারি বা থাইরয়েড অ্যাবলেশন। নাম্বার 2 হচ্ছে অটো অ্যান্টিবডি পজিটিভ লাইক হাসিমোটো থাইরয়েড। নাম্বার 3 হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম, যেখানে গ্ল্যান্ড অ্যাট্রোফি হয়ে গেছে। তো আমার তো আর এই গ্ল্যান্ড রিকভার করার কোনো সম্ভাবনা নেই, আমাকে পার্মানেন্টলি দিতে হবে। বাট যদি এরকম হয় ড্রাগের হিস্ট্রি থাকে, রিসেন্ট কোনো ভাইরাল ফিভার হিস্ট্রি থাকে, রিসেন্ট প্রেগনেন্সির পরে তার থাইরয়েডক্সিকোসিস হয়ে তারপর হাইপোথাইরয়েড হয়েছে হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমাকে টেম্পোরারি বেসিসে এই পেশেন্ট গুলোকে রিপ্লেস করে দিতে হবে। আরেকটা কথা, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম যদি হয়, তাহলে তো অবশ্যই আপনাকে দিতে হবে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হলে আপনাকে ওভারঅল সব এই এই হরমোন গুলো রিপ্লেসমেন্ট আপনাকে করে দিতে হবে। এখানে কিন্তু এই মানে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আপনি একটা ধরে নিতে পারেন, এটা একটা পার্মানেন্ট রিপ্লেসমেন্ট লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম ট্রিট করার আগে অবশ্যই সেকেন্ডারি হাইপো অ্যাড্রেনালিজম আছে কিনা এটা ট্রিট করুন। কেন, এই কারণটা একটু বলি। এটা কিন্তু একটা এমআরসিপি কোশ্চেন। ধরেন একটা পেশেন্টের ওভারঅল প্যান এটা হাইপোপিটুইটারিজম। বুঝলাম না স্যার, কি বললেন? হ্যাঁ, এটাই বুঝাচ্ছি। ধরেন আপনি একটা পেশেন্টের ওভারঅল প্যান হাইপোপিটুইটারিজম প্যান, মানে পিউটারি গ্ল্যান্ডের সব হরমোন গুলাই কম, সেটার ভিতরে তো তাহলে এই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমও পড়বে, ঠিক না? তার মানে টিএসএইচ তো তৈরি কম হবে। এখন আপনাকে কোশ্চেন করা হলো যে আপনি এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে চাইলে প্রথমে কোন হরমোনটা রিপ্লেস করবেন। বুঝতে পারছেন কোশ্চেনটা কি হলো? একটা পেশেন্টের কোনো কারণে পিউটারি গ্ল্যান্ড সার্জারি করে, একটা টিউমার হয়েছিল, সার্জারি করে ফেলে দেওয়া হলো, তাহলে ওই পেশেন্টের তো প্যান হাইপোপিটুইটারিজমের মতো ফিচার ডেভেলপ করবে। তার গ্রোথ হরমোনও কম থাকবে, তার কর্টিকোট্রপিক হরমোনও কম থাকবে, থাইরয়েড হরমোনও কম থাকবে, তার ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনও কম থাকবে, প্রোল্যাকটিনও কম থাকবে, এভরি হরমোন উইল বি লো। দ্যাট উই কল ইট প্যান হাইপোপিটুইটারিজম। কথা বোঝা গেছে? আপনাকে কোশ্চেন বুঝেছি। করা হলো যে আপনি এখন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে চান, তার তো সব ফিচার চলে আসবে,
ট্রিটমেন্ট দিলে কোন হরমোনটাকে আপনি আগে রিপ্লেস করবেন? কোনটা? থাইরয়েড। না, এই যে এইখানেই আমরা ভুল করি, থাইরয়েডটা আগে দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, আমি একটা জিনিস লিখি, এটা পারলে খাতায় লিখে নিন। আমাদের গ্রোথ মানে পিউটারি গ্ল্যান্ড গুলো আপনার একটা সিকোয়েন্সে তারা আহ, মানে তাদের কাজ করার ক্ষমতা চলে যাওয়া শুরু করে একটা সিকোয়েন্সে। হাইপোপিটুইটারিজমে সবার প্রথমে কমে যায় হচ্ছে গ্রোথ হরমোন, তারপরে কমে গ্লুকোকর্টিকয়েড, ঠিক আছে, তারপরে কমে হচ্ছে প্রোল্যাক্টিন, তারপরে কমে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সবার শেষে গিয়ে কমে থাইরয়েড, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং। স্যার জিজিপিএটি। হ্যাঁ, জিজি প্যাচ। এটা হচ্ছে সিকোয়েন্স অফ রিডাকশন অফ থাইরয়েড, সরি, পিউটারি হরমোনস, অ্যান্টিরিয়র পিউটারি হরমোনস। জি, জি প্যাট। প্রথম জিটা গ্রোথ হরমোন, এটা মনে রাখবেন। পরের জিটা হচ্ছে ওই গ্লুকোকর্টিকয়েড হরমোন, গোনাডোট্রপিক, সরি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। হ্যাঁ, সরি সরি সরি, অ্যাড্রেনোকর্টিক না, গোনাডোট্রপিক হরমোন, মানে এলএসএইচ এফএসএইচ। আবার একটু ঠিক করেন, প্রথম জিটা হচ্ছে গ্রোথ হরমোন, তারপরে জিটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এটার মধ্যে পরে দুইটা, এলএসএইচ এফএসএইচ, এলএইচ এফএসএইচ। ইতে হচ্ছে প্রোল্যাক্টিন, এতে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, টিতে হচ্ছে থাইরয়েড। মেহেদি, বোঝা স্যার গেছে? পিতে। স্যার আবার বলেন স্যার, আমি একটু। জিতে হচ্ছে গ্রোথ হরমোন। জি হ্যাঁ, স্যার, পিত থেকে স্যার পি। পিতে হচ্ছে প্রোল্যাক্টিন, প্রোল্যাক্টিন আসে না এন্ট্রোপিন থেকে। জি স্যার। আচ্ছা, এতে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, যেটা এসিটিএইচ। আর টিতে হচ্ছে থাইরয়েড। এটা হচ্ছে রেট অফ রিডাকশন, যত সামনের দিকে যাবেন মানে প্রথমটা সবার আগে কমে যায়, আর সবার শেষেরটা সবার পরে কমে। তাহলে বলেন তো কোন হরমোন সবার শেষে মানে কমে? থাইরয়েড স্যার। থাইরয়েড। থাইরয়েড হরমোনের মানে যদি ডেফিসিয়েন্সি হয় কোনো কারণে, তাহলে সবার শেষে হয়। এইবার আসেন, আপনি রিপ্লেস করবেন উল্টা ভাবে। রিপ্লেস যদি কেউ বলে আপনি কোন হরমোন প্রথমে রিপ্লেস করবেন, তাহলে আপনি সাধারণত আপনি এই সরি থাইরয়েড দিয়ে রিপ্লেস করে দেবেন। রিপ্লেসটা প্রথমে করতে হবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, মানে আপনাকে প্রথমে কটসন দিতে হবে, কটসন। তারপরে আপনি থাইরয়েড দেন, তারপরে আপনি যা ইচ্ছা করবেন, প্রোল্যাক্টিন দেন, গোনাডোট্রপিক দেন, গ্রোথ হরমোন দেন। গ্রোথ হরমোন কিন্তু সবার শেষে। তাই যাই হোক, যেটা বোঝাতে বোঝানোর জন্য এই কোশ্চেনটা লিখলাম, এটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা কর্টিসল বা কটসন, এটা সবার আগে রিপ্লেস করতে হবে, থাইরয়েডেরও আগে। কারণ আপনি যদি থাইরয়েড হরমোন কারো পেশেন্টকে দিয়ে দেন, এটা একটা মেটাবলিক হরমোন, হাইপার মেটাবলিক হরমোন, ও করবে কি, ওর বডির যে নর্মাল কর্টিসল গুলো আছে ওগুলো মেটাবলিজমের জন্য কাজ করে এখন, তখন পেশেন্টের অ্যাডিসোনিয়ান ক্রাইসিসটা আরো বেশি অ্যাগ্রেসিভ। এই জন্য সবসময় আগে এই কর্টিসল রিপ্লেসমেন্ট করে নেবেন, কর্টিসন তাকে সাপ্লিমেন্ট দিয়ে পেশেন্টের কর্টিসল লেভেল বাড়িয়ে তারপরে থাইরয়েড। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাকে এই বিষয়টা একটু হাসিফ ভাই ব্যাখ্যা করে আবার বলবেন। আমি যা বললাম এই কথাটা একটু শর্ট। কোশ্চেন হচ্ছে, একটা পেশেন্টের পিউটারি হরমোন সব কমে যাচ্ছে, এখন আপনাকে রিপ্লেসমেন্ট দিতে হবে, কোন হরমোনটা আগে রিপ্লেস করবেন এবং কেন? প্রথমে হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রিপ্লেসমেন্ট করবো, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন একটা মেটাবলিক হরমোন, এটা যদি আগে দিই তাহলে হচ্ছে বডিতে যে কর্টিসল গুলো আছে ওগুলো হচ্ছে মেটাবলাইজ করে ফেলবে। রাইট। কর্টিকোট্রপিক হরমোন তো ডাইরেক্ট দিতে পারবেন না, কর্টিসন দেবেন, হাইড্রোকর্টিসন, যেটা হ্যাঁ কর্টিসন লেভেলটা। আমরা তো দিই না, যে কোনো কন্ডিশনে, সেপসিস কন্ডিশনে, ইনফেক্টিভ এক্সামিনেশন, সিওপিডি তে, ওখানে ইনজেক্টেবল কর্টিসন দেই, অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন গুলোতে। আচ্ছা, তাহলে এই যে ছকটা দেখেন, আশা করি এই ছকটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই ছকটা হচ্ছে একটা পাথওয়ে, কিভাবে আপনি একটা হাইপোথাইরয়েডের পেশেন্টকে ট্রিট করবেন। তো দেখেন, পিএসএইচ আপনার যদি 20-এর উপরে থাকে, তাহলেও আপনাকে কিছু কোশ্চেন করতে হবে, 20-এর নিচে থাকলেও কিছু কোশ্চেন করতে হবে। কোশ্চেন গুলো হচ্ছে তার সেকেন্ডারি হাইপোথাইরয়েডের ফিচার আছে কিনা, তার মানে আদার হরমোন ডেফিসিয়েন্সির ফিচার আছে কিনা, তার রিসেন্টলি কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে কিনা, নেক পেইন হয়েছে কিনা, প্রেগন্যান্সি হয়েছে কিনা, রিসেন্ট কোনো ড্রাগ সে খাচ্ছে কিনা। এগুলো যদি থাকে তো থাকলো, না হলে নেক্সট কোশ্চেন করতে হবে যে থাইরয়েড সার্জারি হয়েছে কিনা, অ্যাবলেশন হয়েছে কিনা, অটো অ্যান্টিবডি পজিটিভ আছে কিনা, গয়টার আছে। তাহলে এটা হচ্ছে একটা হাইপোথাইরয়েড পেশেন্টের কমন কোশ্চেন, এটা আমাদের জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? ম্যানেজমেন্টের মধ্যে ছিলাম। ম্যানেজমেন্ট আমরা
এখানে মোটামুটি দেখছি যে আমরা লিভোথাইরক্সিন দিব এবং লিভোথাইরক্সিন দেওয়ার পরে মোটামুটি 8 থেকে 12 সপ্তাহ পর আমরা টিএসএইচ টা চেক করবো। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাইফ লং লিভোথাইরক্সিন দেওয়া লাগতে পারে, যেমন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড অ্যাবলেশন, অটো অ্যান্টিবডি পজিটিভ হাসিমতো থাইরয়েডাইটিস, তারপর অ্যাট্রোফিক হাইপোথাইরয়েডিজম, এগুলোতে লাইফ লং। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পার্মানেন্ট টেম্পোরারি বেসিসে দিই। এবং ডোজ আমরা অ্যাডজাস্ট করব বেসড অন দ্য ফ্রি থ্রি 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 ফোর অ্যান্ড টিএসএইচ। টিএসএইচ আমার কতটুকু টার্গেটে আসলো সেটার উপর বেসিস করে আমি আমার ডোজটাকে অ্যাডজাস্ট করি। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে আহ, কিছু কিছু ক্ষেত্রে এই T3টাকে ইউজ করা লাগতে পারে। T3 কে বলে লিওথাইরোনিন। একটা কন্ডিশন আছে যেখানে আমরা সরাসরি T3 ব্যবহার করি, সেই কন্ডিশনটার নাম হচ্ছে মিক্সিডিমা কোমা। মিক্সিডিমা কোমাটা কি? যদি দেখেন যে প্রচন্ড গরমে আপনার কাছে একটা পেশেন্ট আসছে, সেই পেশেন্টটার দেখা গেল যে আহ কম্বল মুড়ি দিয়ে আসছে, আল্লাহ এত বড় এত গরম, হ্যাঁ যেখানে অনেক অনেক গরম বাইরে, সে কম্বল নিতেছে, তাকে আপনার কাছে হাত পা ধরে দেখলেন একদম ঠান্ডা। হ্যাঁ পেশেন্টের মানে অ্যাপিয়ারেন্স দেখে দেখলেন পাফি ফেস, হ্যাঁ একদম হাইপোথাইরয়েডের একটা ফেস যেরকম থাকে সেটা পাফি ফেস, ল্যাটারাল আইব্রো লস আছে, পেশেন্ট নুন থাইরয়েডের সমস্যা পেশেন্ট পার্টি এসে বলবে, এরকম করেন পেশেন্টের বিপি পাচ্ছেন না, পেশেন্ট শকে যাচ্ছে, এই কন্ডিশনকে বলে মিক্সিডিমা। এগুলো হয় সাধারণত এই হাইপোথাইরয়েড পেশেন্ট কোনো কারণে ইনফেকশন থেকে হতে পারে, এমআই থেকে হতে পারে, অথবা সার্জারি যদি আমি ঠিক মতো তাকে সার্জারির জন্য প্রিপেয়ার না করি আফটার সার্জারিটা হতে পারে। কারণ তখন আমরা এই লিওথাইরোনিনটাও দিয়ে দিই, কারণ লিওথাইরোনিনটা একটু র্যাপিডলি কাজ করে। আমরা সবাই জানি মেইন অ্যাক্টিভ থাইরয়েড হরমোন হচ্ছে T3, T4 কিন্তু প্রো অ্যাক্টিভ, ও T3 তে কনভার্ট হয় তারপরে কাজ করে। এটা আমরা একদম শুরুর দিন পড়েছি, এই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপরে আবার একটা জিনিস দেখবেন যে এরকম অস্টিওপোরোসিস কিন্তু হতে পারে, বিশেষ করে থাইরোটক্সিকোসিস থাকলে অস্টিওপোরোসিস, অ্যাক্টিন ফিব্রিলেশন, এগুলো হতে পারে। It is important to measure thyroid function every 1 to 2 years once levothyroxine dose is established. একদম লিভোথাইরক্সিন ডোজ প্রথম প্রথম কয়েকবার চেক করে দেখলেন খুব ভালো মতোই আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আপনি আরো মানে হ্যাঁ মানে লেস ফ্রিকুয়েন্টলি আপনি চেক করবেন, এভরি 1 to 2 ইয়ার। বাট ইনিশিয়ালি যখন আপনি দিবেন তখন 8 থেকে 12 সপ্তাহ পরে আপনি চেক করতে পারবেন, বিকজ টিএসএইচ নর্মালাইজ হতে 8 থেকে 12 সপ্তাহ লাগে, T3 T4 নর্মালাইজ হতে মোটামুটি 2 থেকে 4 সপ্তাহ। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ এটা একটু মাথায়। ইসকেমিক হার্ট ডিজিজে কিভাবে লিভোথাইরক্সিন দিবেন, এই কোশ্চেনটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি। ইসকেমিক হার্ট ডিজিজে আমাকে লো ডোজে শুরু করতে হবে, কারণ ওই একটাই, আপনি হাই ডোজে শুরু করলে হার্টের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। ওর হার্ট তো এমনি ইসকেমিয়ার জন্য ও কম্প্রোমাইজড, এখন যদি আপনি ওকে ওভার অ্যাক্টিভ করতে চেষ্টা করেন, ও তো বেশি বেশি কাজ করবে কিন্তু সেই তুলনায় তো ব্লাড পাবে না। ব্লাড না পেলে কি হবে, ওর ভিতরে একটা ক্রনিক ইসকেমিয়া আবার ডেভেলপ করবে, ওর হিতে আরো বিপরীত হয়ে যাবে। এই জন্য হার্টের পেশেন্টদেরকে খুব সতর্কভাবে লেভোথাইরক্সিন দিবেন। সাধারণত বলে অ্যাজ লো অ্যাজ পসিবল 25 মাইক্রোগ্রাম করেই শুরু করেন, তারপরে রেসপন্স দেখে দেখে আস্তে আস্তে বাড়ান। প্রথমেই আপনি 100 মাইক্রোগ্রাম বা 150 মাইক্রোগ্রাম করে শুরু করেন না, তাহলে যেটা হবে যে পেশেন্ট কিন্তু এই অ্যানজাইনাটা আরো বেশি এক্সাজারবেট করবে। সহজ ওল্ড এজে এই জন্য আমরা সবসময় বুঝে বুঝে দিব। প্রেগনেন্সি কন্ডিশনে এটা মাথায় রাখবেন, এটা আমার একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, যে প্রেগনেন্সিতে কিন্তু টিএসএইচ এর একটা আপনার হচ্ছে আছে কি বলে টার্গেট আছে, সাধারণত 2.5। ধরেন যে পিএসএইচ আপনার একটা প্রেগনেন্ট উইমেন যে বলে না 10-এর নিচে থাকলেও প্রেগনেন্সিতে কি দিতে বলে, লিভোথাইরক্সিনটা দিতে বলে। এর কারণ হচ্ছে যে প্রেগনেন্ট উইমেন গুলো কিন্তু খুব সেন্সিটিভ। আপনার যদি মায়ের হাইপোথাইরয়েড হয় তাহলে তার বাচ্চার হাইপোথাইরয়েড হওয়ার সুযোগ থাকে। এই জন্য প্রেগনেন্সিতে সবসময় আমরা একটু কশাস থাকবো। আমরা ইউজুয়াল যে ডোজ, যদি একটা পেশেন্ট হাইপোথাইরয়েড থাকে, সে যদি প্রেগনেন্ট হয় রেদার তার ডোজ 20 থেকে 30% বাড়িয়ে দিতে হবে। যদি সে 25 পায় তাহলে 50 করে দিতে হবে, 50 পেলে 75 করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। এবং একটা টার্গেট টিএসএইচ আছে ট্রাইমেস্টার টু ট্রাইমেস্টার। নর্মালি মনে রাখবেন টিএসএইচ টার্গেট ফর প্রেগনেন্ট উইমেন ইজ 2.5। আপনাকে 2.5 এ অথবা 2.5 এর নিচে আসবে। যদি 5ও হয় টিএসএইচ তখন আপনাকে লিভোথাইরক্সিন দিতে হবে। মাইন্ড ইট, উমেন উইথ হাইপোথাইরয়েডিজম নিড ইনক্রিজ ডোজ অফ লিভোথাইরক্সিন, অন্তত 20 থেকে 25% বাড়ায় দিতে। কারণ if you inadequately treat the hypothyroidism in pregnancy, it is associated with impaired cognitive development of the fetus. Very very important. তাহলে ওল্ড এজের পেশেন্টের থাইরোটক্সিকোসিস হতে পারে,
মাল্টিনোডুলার গয়টার দিয়ে হতে পারে, পেশেন্ট অ্যাপাথিক থাকবে, মায়োপ্যাথি থাকতে পারে, ফিব্রিলেশন থাকতে পারে, কার্ডিয়াক ফেলিওর থাকতে পারে। আর হাইপোথাইরয়েড পেশেন্ট ওল্ড এজে থাকতে পারে, সেক্ষেত্রে মেন্টাল স্লোয়িং থাকবে, পেশেন্ট কি থাকবে, ফ্যাটিক থাকবে। পেশেন্টের হাইপোথাইরয়েডের অনেক ওল্ড পেশেন্ট গুলো মিক্সিডিমা কোমা নিয়ে আসতে পারে। এবং অলওয়েজ ট্রাই টু গিভ লিভোথাইরক্সিন লো ডোজ। হ্যাঁ, নট মোর দেন 100 মাইক্রোগ্রাম, এর বেশি যাওয়া ঠিক হবে না, বিকজ এদের অনেক কোমরবিডিটি থাকে। এই পুরো চারটা পড়বেন, এটা জীবনের জন্য পড়বেন। হ্যাঁ, আপনি নিজে যখন আপনি প্র্যাকটিস করবেন মেডিসিনে, তখন তো আপনার কাছে প্রেগনেন্ট ওমেনও আসতে পারে। সো তখন এখানে এক সুন্দর বলা আছে যে ট্রাইমেস্টার স্পেসিফিক রেফারেন্স রেঞ্জেস, এটা আমরা অনেকেই জানি না। তো এটা দেখে দেখে আপনার দেখতে হবে পেশেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার না সেকেন্ড ট্রাইমেস্টার নাকি থার্ড ট্রাইমেস্টারে। তো মোটামুটি ওভারঅল যেটা হচ্ছে আমাদের সম্মানিত প্রফেসর, আমাদের যে ঢাকা মেডিকেল এন্ডোক্রাইনোলজি যে হেড আছেন, উনিও কিন্তু মাঝে মাঝে তার ক্লাসগুলো নেয়, তখন কিন্তু বলে যে 2.5। সো আয়োডিন রিকোয়ারমেন্ট আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, প্রেগনেন্সিতে কিন্তু আয়োডিন স্যার রিকোয়ারমেন্ট। প্রেগনেন্সিতে টিএসএস হচ্ছে গিয়ে স্যার টার্গেট 2.5। ইয়েস, ইয়েস, হাইপোথাইরয়েড পেশেন্ট। হ্যাঁ, হাইপোথাইরয়েড পেশেন্টদের নর্মাল থাকলে তো আর কিছু। 2.5 তো নর্মালি, ঠিক না? আমাদের তো কি বলে 5-এর নিচে তো নর্মাল, রাইট? স্যার। কিন্তু প্রেগনেন্সিতে 2.5 হচ্ছে না, মনে থাকবে। তার মানে 2.5 এর বেশি জি থাকলেও, স্যার। 3 থাকলেও, 3.5 বা 4 থাকলেও আমরা ঠিক করবো। এটাই প্রেগনেন্সির ক্ষেত্রে নর্মাল মানুষের ক্ষেত্রে আলাদা হচ্ছে। নন প্রেগনেন্ট আর প্রেগনেন্টের ক্ষেত্রে এই জায়গাটাতেই আলাদা, তাদের টার্গেটটা আরো কমে আসে। সো দ্যাট যে আমরা যেন তার বডিতে কখনোই হাইপোথাইরয়েড কন্ডিশনটা না রাখি। বুঝতে পারছো? জি স্যার। এটা মাথায়। তাহলে হাইপোথাইরয়েডিজম যদি রাখি তাহলে সমস্যা কি হবে? কগনিটিভ ডেভেলপমেন্টের সমস্যা হবে, অফিস স্কিল এবং এই যে দেখো আমি যে কথাটা বলছিলাম এখানে সুন্দর করে লেখা আছে। ধরো আপনার কাছে একটা পেশেন্ট আসলে, সে বললো যে হ্যাঁ আমার এই মানে 1 মাস হলো আমি কনসিভ করি, এবং আপনি একটা টিএসএইচ করতে দিলেন। হ্যাঁ, সে আগে থেকেই হাইপোথাইরয়েড, সে বললো যে আমি থাইরক্স 50 মাইক্রোগ্রাম। এটা আপনার জন্য ফরজ হবে যে আপনি ওনার থাইরক্সটা 30% বা 50% বাড়ায় দিবেন সোজা কথা। ঠিক আছে? এবং বাড়ায় আপনি পরবর্তী বলবেন যে পরবর্তী 3 মাস পরে বা ভালো হয় 2 মাস পরে আবার একটা টিএসএইচ করবেন। টিএসএইচ ট্রাইমেস্টার স্পেসিফিক রিকমেন্ডেড গুলো দেখবেন। হ্যাঁ, 2.5, 3.5 এরকম আছে প্রত্যেকটা ট্রাইমেস্টার। বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ এই সময় অর্গানোজেনেসিস হয়। তো একটা ফিটাসের অর্গান ডেভেলপমেন্ট হয় প্রথম ট্রাইমেস্টারে, অর্গান গুলো প্রোডাকশন হয় প্রথম ট্রাইমেস্টারে। এই জন্য প্রথম ট্রাইমেস্টারটা খুব দরকার। তাহলে 30 থেকে 50% আপনি বাড়িয়ে দিবেন তার গ্রাফ। সেম ভাবে থাইরোটক্সিকোসিসও হতে পারে। হাইপোথাইরয়েড আমরা বেশি পাই, থাইরোটক্সিকোসিস কম পাই। সেক্ষেত্রে আমরা জানি যে প্রেগনেন্সিতে যদি থাইরোটক্সিকোসিস হয়, তাহলে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিব প্রোপাইল থায়োইমাস, সেকেন্ড ট্রাইমেস্টারে দিব সেই কার্বিমাজল। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে কার্বিমাজল দেওয়া যায় না। কার্বিমাজল যদি আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিই তাহলে বাচ্চার বিভিন্ন রকমের অর্গানোজেনেসিসের ঝামেলা হয়। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে তার কোয়ানাল অ্যাট্রেসিয়া হয়, তারপরে অ্যাপ্লাসিয়া কিউটিস হয়। এটা জাস্ট মাথায় রাখবেন, তার মানে সোজা কথা তার অর্গান ডেভেলপমেন্টে ঝামেলা হবে। এই জন্য কার্বিমাজল আমরা প্রেগনেন্টদের প্রথম ট্রাইমেস্টারে দিই না, প্রথম ট্রাইমেস্টারে দেয় প্রোপাইল থায়োমিস। সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে তখন আবার আমরা কার্বিমাজলে শিফট হয়ে যাই। জাস্ট এতটুকু কথা মাথায় রাখলে এখান থেকে আর তেমন কিছু লাগবে না। তাহলে আমাদের জেস্টেশনাল থাইরোটক্সিকোসিস হতে পারে, প্রেগনেন্সিতে গ্রেভস ডিজিজ হতে পারে, খুবই কমন। এন্টি থাইরয়েড ড্রাগ খেয়ে আমাকে মানে তখন ট্রিটমেন্ট গুলো দিতে হবে। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এটা পড়বেন। প্রোপাইল থাইরোসিল শুড বি ইউজড ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, আর সেকেন্ড আর থার্ডে আমরা ইউজ করবো কার্বিমাজল। তাহলে কার্বিমাজল আমি প্রথমে ইউজ করতে পারবো না, বিকজ এটা ফিটোটক্সিক, এটা ফিটোটক্সিক। আচ্ছা, প্রেগনেন্সির পরে পোস্টপার্টাম স্টেজেও কিন্তু পেশেন্ট হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড হতে পারে, এটাকে আমরা বলি পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এটার সাধারণত নিজে নিজে সেলফ লিমিটিং ভালো হয়ে যায়, যদি পেশেন্টের সিমটম থাকে তখন আমরা ট্রিটমেন্টও দিই। ঠিক আছে, 4 to 6 উইকস পোস্টপার্টাম পর্যন্ত থাকতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, যে পেশেন্টের পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয় তার একটা চান্স থাকে যে জীবনের একটা সময় যে সে হাইপোথাইরয়েড হয়ে যায়, এরকম হয় অনেক সময়। এবং এই পোস্টপার্টাম থাইরয়েডাইটিস এর সাথে অটো ইমিউন কন্ডিশন গুলোর অ্যাসোসিয়েশন থাকে, টাইপ 1 ডায়াবেটিস। এবং অনেক সময় দেখা যায় যে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস এর পেশেন্ট গুলো যদি অটো অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাহলেও তারা জীবনের একটা সময় গিয়ে হাইপোথাইরয়েড হয়। এই যে ছকগুলো, এগুলো কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলার, এগুলো কিন্তু একদিনে পরে মানে কনসেপশন ক্লিয়ার হয় না, এগুলো বারবার বারবার করে হয়। এবং এগুলো কিন্তু আপনাদেরকে বারবার করে যে প্রোপাইল থাইরোসিন
ফার্স্ট ট্রাইমেস্টার ইকো হয়, এটা আমার এমআরসিপি পার্ট টু পরীক্ষাতেও আসছে। এই একই পড়া একটু বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, করে তারপরে কিন্তু বিষয়গুলো। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে শিখে রাখি যে অনেক সময় আমরা না বুঝে আহ, একটা পেশেন্ট থাইরয়েডের ওষুধ খাচ্ছে, থাইরক্সিন খাচ্ছে সকালবেলা, কেন আমরা বলি যে থাইরক্সিনটা খালি পেটে খেতে হবে 1 ঘন্টা আগে খাবারের, ব্রেকফাস্টের? কারণ অন্য খাবারের সাথে এটা খেলে তারা অ্যাবজর্পশন করে। কিন্তু আমরা অনেকে না জেনেই দেখা যাচ্ছে ওই থাইরক্সও খাচ্ছে, ওই একই সময় আমি দেখা গেল একটা ক্যালসিয়ামের ট্যাবলেটও খেতে বললাম, বা একটা আয়রনের ট্যাবলেট খেতে বললাম। হ্যাঁ, অথবা ধরা গেছে তার গ্যাসের সমস্যা আছে, তাকে আমি অ্যালুমিনিয়াম কন্টেইনিং একটা সিরাপ দিলাম বা সুক্রালফেট দিলাম। হ্যাঁ, অথবা ধরেন যে পেশেন্ট হচ্ছে খিঁচুনির সমস্যা, পেশেন্টের হয়তো সিজার আছে, আমি ধরা গেল একটা ফিনাইটোইন বা কার্বোমাজেপিন এসব গ্রুপের ড্রাগ দিয়ে দিলাম। অথবা ধরেন যে তার হচ্ছে একটু ডিপ্রেশন আছে, একটা সার্টালিন দিয়ে দিলাম। অথবা এনটিটিভি ড্রাগ গুলো রিফাম্পিসিন খাচ্ছে, তাহলে সেটাও বলে দিতে হবে যে এনটিটিভির ড্রাগও তো আপনাকে খেতে হবে খালি পেটে, ঠিক না? এখন একটা পেশেন্টের একই সময় টিবিও আছে, একই সময় হাইপোথাইরয়েড আছে, দুইটা ড্রাগই তো খেতে হবে। তাহলে দুইটাই আপনাকে খালি পেটে খেতে হবে, আর ওই দুইটার ভিতরে একটা স্পেসিং করে খেতে হবে। ধরেন আপনি টিবির ওষুধটা আগে খেলেন, 1 ঘন্টা একটা গ্যাপ দিয়ে আবার থাইরয়েডের ওষুধ খেলেন। এই যে একটা ছোট ছোট কথা, তাহলে দেখবেন যে আপনার থাইরয়েডের ওষুধ কাজ করতেছে না। এরকম করে কিন্তু সিনারিও বানিয়ে দিই যে একটা টিবি পেশেন্ট, অ্যাক্টিভ পালমোনারি টিবি পেশেন্ট, and he was prescribed NTTB মানে 2 months back, and he was a known case of hypothermia. So recently, it is shown that patients' cold intolerance, voice disturbance, patients' fatigability is increased, and the physician does the TSH, and it becomes higher. আগের চেয়ে আরো বেড়ে গেছে। তারপরে কোশ্চেন করলো হোয়াট কুড বি দ্য রিজন বিহাইন্ড, তখন এই হাসি মুখে বলে দিল। তারপরে দিক দিয়া পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, সরি, ডিকোয়ারমেন্ট থাইরয়েডাইটিস দিল, আবার ছোট্ট কোনো এক জায়গাতে লিখে দিল রিফাম্পিস। এখন যদি আপনার নলেজই না থাকে যে এনটিটিভি খেলে লিভোথাইরক্সিনের মানে ডোজ বাড়ানো লাগে, কারণ এগুলো দেখা যায় যে ওদের সাথে অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট, তাহলে আপনাকে যদি নলেজটা থাকে তাহলে আপনি যখন আপনার পেশেন্টকে প্রেসক্রাইব করবেন আপনি ওভাবে আলাদা করে পেশেন্ট কাউন্সিলিং করবেন। তাহলে দেখেন কি কি কন্ডিশন আছে, যেসব কন্ডিশনে আপনাকে লিভোথাইরক্সিনের ডোজ বাড়ানো লাগতে পারে। কেন বাড়ানো লাগবে? কারণ আপনি এমন একটা ড্রাগ খাচ্ছেন যেটা এনজাইম ইনডিউসার। এনজাইম ইনডিউসারের কাজ কি? সে মেটাবলিজম বাড়িয়ে দিয়ে ওর ঘনত্ব কমায় দেয় বডিতে। সো ও খুব কম কাজ করতে পারে, ব্লাডে ওর কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই ডোজটা বাড়ায় দিতে হবে ওষুধে। তাহলে ও ইনডিউসিং করলেও আপনি হাই ডোজে দিলে এরকম একটা ঝামেলা হবে। তাহলে এরকম প্রেগনেন্সি কন্ডিশনে আমরা বললাম যে পেশেন্টের লেভোথাইরক্সিন বাড়িয়ে দিতে হবে 30 থেকে 50%। বিকজ প্রেগনেন্সি কন্ডিশনে আমাদের কি হয়, এই থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের পরিমাণ বেড়ে যায়। ও তখন থাইরক্সিনের সাথে বেশি বেশি বাইন্ড করে, তখন ফ্রি থাইরক্সিন যারা কিনা টিস্যু লেভেলে গিয়ে কাজ করবে তাদের পরিমাণ কমে যায়। এই জন্য প্রেগনেন্সিতে আমরা বলি 20 থেকে 30% থাইরক্সিনের ডোজ বাড়ায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে যে ড্রাগ গুলো T4 এর ক্লিয়ারেন্স বাড়িয়ে দেয়, মানে কিডনি থেকে এদেরকে অপসারণ করে বেশি বেশি। এই ড্রাগ গুলোর মধ্যে প্রথম 3টা হচ্ছে এন্টি এপিলেপটিক ড্রাগ, ফিনাইটোইন, কার্বামাজিপিন, ফেনোবারবিটল। আমরা কিন্তু প্রচুর কার্বামাজিপিন, ফিনাইটোইন ওষুধ ইউজ করি। যে ওষুধগুলো কোথায় ইউজ করি? এন্টি এপিলেপটিক, ফোকাল সিজার, এগুলোতে আমরা ইউজ করি। তারপরে এনটিটিভিতে রিফাম্পিসিন ইউজ করি। আমরা প্রচুর সার্টালিন ইউজ করি, চিয়ার, নেক্সিটাল, এগুলো কিন্তু আমরা এন্টি ডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করি। তাহলে এগুলো কিন্তু ইউজ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে পেশেন্টের থাইরয়েড ওষুধ খাচ্ছে। কিছু কিছু ড্রাগ আছে যারা ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনকে ঝামেলা করে, যেমন এই যে আয়রন কন্টেইনিং ড্রাগ, অ্যালুমিনিয়াম কন্টেইনিং ড্রাগ, সুক্রালফেট, কোলেস্টাইরামিন, ক্যালসিয়াম। হ্যাঁ, আমার এমার্সিং পার্ট 1-এ কোশ্চেন আসছিল যে এই একজন থাইরয়েড হরমোন খাচ্ছে কিন্তু কাজ করতেছে, তো কোন ড্রাগটা কালপ্রিট হতে পারে? তখন অনেকগুলো অপশন ছিল, মধ্যে একটা ছিল হচ্ছে আয়রনটা। তাহলে আয়রন, অ্যালুমিনিয়াম, তারপরে ক্যালসিয়াম, সুক্রালফেট, এগুলো অ্যাবজর্ব করতে দেয়। আর এই যে এন্টি এপিলেপটিক, ফিনাইটোইন, ফেনোবারবিটন, কার্বামাজিপিন, রিফাম্পিসিন, সার্টালিন, এগুলো হচ্ছে ক্লিয়ারেন্স করতে। তাহলে আমাকে এখানে অবশ্যই ডোজ বাড়াইতে হবে। সার্জারির পরে তো আমার থাইরয়েড গ্ল্যান্ডই থাকে না, সেখানে আমাকে স্যার ফুল এখানে ডোজে। কত পার্সেন্ট বাড়াইতে হবে স্যার? না, এখানে তোমার যেটা হচ্ছে গ্যাপ করে নিবে। এখানে তো বলছে গ্যাপ করে নিতে হবে, বুঝতে পারছো? পার্সেন্টেজটা আসলে ভাবে বলে না। ভালো হয় যে একই টাইমে না দেওয়া,
প্রেগনেন্সির ক্ষেত্রে পার্সেন্টেজটা স্পষ্ট করে বলা আছে, 20 থেকে 30%। ওকে ঠিক আছে। আরেকটা জি কারণ স্যার। হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশনের তো অনেকগুলো কারণ। আমি যখন প্রথম মেডিসিন পড়া শুরু করি তখন আমার একজন মেন্টর ছিলেন ডক্টর জামান অ্যালেক্স। তো ভাইয়াটা এখন আর ক্লাস তেমন নেয় না। উনি পিজি মেডিসিন নামে একটা গ্রুপ ছিল, ওখানে পড়াতো। উনি ডক্টর মার্ক ভাইয়ের সাথে, খান আবুল কালাম আমাদের স্যারের ছিলেন। ওনারা এখন হচ্ছে আগে কোচিং একটা পেইসেস একাডেমি একটা কোচিং চালাতে, এখন ওরা মূলত পেইসেস এর কোঅর্ডিনেটর, এই জন্য ওনারা কোচিং করেন না, বাট ওনাদের গ্রুপ আছে না। তো ম্যাল অবজেশনের উপর আমার ফার্স্ট করা একটা ক্লাস জামান আলেক্স ভাইয়ের কাছে, তো সুন্দর যে ম্যাল অ্যাবজর্পশনে যে কত রকমের কারণ হতে পারে। আপনারা দেখবেন যে গ্যাস্ট্রোন্টারোলজি ম্যাল অ্যাবজর্পশন একটা জায়গা আছে। সো এটা অনেক সময় দেখা যায় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে হতে পারে, সিস্টিক ফাইব্রোসিস থেকে হতে পারে, সিলিয়াক ডিজিজ থেকে হতে পারে, টিবি, লিম্ফোমা, ক্রনস ডিজিজ, লটস অফ ডিজিজ আর দেয়ার। ম্যাল অ্যাবজর্পশন পেশেন্ট যারা অ্যাবজর্পশনই হয় না তাকে আপনি লিভোথাইরক্সিন দিলে তো কোনো রকম কাজ করবেন না, তখন দেখা যাচ্ছে ডোজ বাড়াতে হবে। এটাকে আপনাকে কি ভ্যালু করতে। তাহলে এই কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে আমাদের এফসিপিএস পার্ট ওয়ানে, যে আপনি পেশেন্টকে লিভোথাইরক্সিন দিচ্ছেন কিন্তু রেসপন্স পাচ্ছেন না, তখন আপনাকে এইভাবে কোশ্চেন করতে পারে তাহলে কি হতে পারে। আর ডিক্রিজ দ্য ডোজ, ওই যে এজিং প্রসেসে, বিকজ এজিং প্রসেসে T4 ক্লিয়ারেন্স কমে যায়, এই জন্য আমাদেরকে কি করতে হতে পারে, হ্যাঁ, ডোজ কমায় দেয়। এটা 1 মার্কের এসবিও চলে আসতে পারে, কেন এজিং, এজিং এ আমাদের ডোজ কমান লাগতে পারে। অ্যান্সার হচ্ছে T4 ক্লিয়ারেন্স কমে যায়। হচ্ছে আমরা থাইরয়েড লাম্প বা সুইলিং এর আক্রমণ আজকে পড়বো, তারপরে আরেকটা ক্লাস ইনশাল্লাহ যে ম্যালিগনেন্সির আক্রমণ ইনশাল্লাহ পড়বো। তো যাই হোক, থাইরয়েডের একটা খুব ইম্পর্টেন্ট পড়া হচ্ছে মিক্সিডিমা কোমা, যেটা আমরা সেদিন বললাম। এটা কিন্তু রেয়ার একটা প্রেজেন্টেশন। এখানে পেশেন্ট আপনার কাছে অল্টার লেভেল অফ কনসাসনেস নিয়ে আসে, কোমান মতো নিয়ে আসে। আপনি যদি পেশেন্টের বডি টেম্পারেচার মাপেন দেখবেন মাত্র 25, মানে একদম সিভিয়ার হাইপোথার্মিয়া, যেটা বলে 28-এর নিচে গেলেই তো বলি হাইপোথার্মিয়া। পেশেন্টের কনভালশন থাকতে পারে, কিন্তু নট কম। সিএসএফ স্টাডি করে দেখা যাবে প্রোটিন গুলো রেইজড, এবং এটা মর্টালিটি রেট অনেক বেশি। দেখেন 50% মর্টালিটি যদি আর্লি আপনি রেকগনাইজ না করতে পারেন। সাধারণত এই পেশেন্ট গুলো দেখা যায় যে কজ অফ ডেথ এর ভিতরে হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, নিউমোনিয়া, হাইপোনেক্সিমিয়া, এগুলো নিয়ে আসে। সেটা মেডিকেল এমার্জেন্সি। এখানে আপনাকে পেশেন্টকে খুব দ্রুত, যেটা বললাম যে আমাকে T4 দেওয়ার আর সুযোগ নাই, কারণ আমার হাতে সময় কম। আমাকে সরাসরি T3 দিতে হবে। T3 পাওয়া যায় হচ্ছে লিওথাইরোনিন নামে, আইভি 20 মাইক্রোগ্রাম, ফলোড বাই 20 মাইক্রোগ্রাম টিডিএস, আনটিল ইম্প্রুভমেন্ট। এরপরে যখন বডি টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে, যারা সার্ভাইভ করে 24 থেকে 48 ঘন্টা পরে, এটাকে আপনি তখন ওরালি T4 মানে লিভোথাইরক্সিনে কনভার্ট করতে হবে। এর পাশাপাশি এই পেশেন্ট গুলোকে ইনিশিয়ালি আপনাকে ফ্লুইড দিতে হবে, কটসন দিতে হবে, অক্সিজেন লাগলে সেটা দিতে হবে, অ্যান্টিবায়োটিক লাগলে দিতে হবে, ওগুলো যেটা এবিসিডি ম্যানেজমেন্ট আছে, রিওয়ার্মিং সব করতে হবে। এগুলো আর বলার কিছু নেই। স্লো রিওয়ার্মিং, আইভি ফ্লুইড, হাই অক্সিজেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হাইড্রোকর্টিসন, এগুলো সব দিতে হবে। ইভেনচুয়ালি আপনাকে ইভেন এখানে লিওথাইরোনিন দেওয়ার আগেও হাইড্রোকর্টিসন দেবে। আপনি তো জানেন না এটা প্রাইমারি না সেকেন্ডারি। যদি এটা সেকেন্ডারি হয় বা এটা যদি পিউটারি কজ হয়, আপনি যদি আগে লিওথাইরোনিন দিয়ে দেন, আরো ক্যাটাস্ট্রফিক, পেশেন্ট খারাপ হয়ে যায়। এই জন্য সবসময় আপনি চেষ্টা করবেন যে কটসনটা আগে দিয়ে দাও। আমরা কিন্তু কিছু পারি আর না পারি, এই সরকারি মেডিকেল কলেজগুলোতে পেশেন্ট খারাপ হলে বলে এই সিস্টার আসেন একটা কটসন দিয়ে দেয়। এটা কিন্তু আমরা জেনে করি আর না জেনে করি, একদিক দিয়ে খারাপ করি না। ঠিক আছে। কারণ পেশেন্ট যদি মিক্সিডিমা কমায় থাকে তাহলে আমার কটসন কাজ করবে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন থাকে তাহলে আমার কটসন কাজ করবে, সেপটিক শকে থাকে তাহলে আমার কটসন কাজ করবে। কথা বুঝে গেছে? তাহলে হাইড্রোকর্টিসনটা দিয়ে দিব আমরা 100 মিলিগ্রাম করে 3 টাইমস ডেইলি। এরপরে চাইলে আমরা, যেমন বাইরের দেশে ম্যাক্সিমাম পেশেন্ট কি করে, অ্যালকোহলিক, তারা অনেক সময় এরকম আনকনসিয়াস হয়ে আসে ভিটামিন 1 ডেফিসিয়েন্সির জন্য, থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য। তখন কিন্তু আপনি যদি এই গ্লুকোজ না দিয়ে থায়ামিন দিয়ে দেন তাহলে কিন্তু ক্যাটাস্ট্রফিক ঝামেলা হয়। ওই ক্ষেত্রে এরকম সেম একটা সিনারিও, আপনি থায়ামিন ডেফিসিয়েন্সিতে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি, এটা কিন্তু বিদেশে অনেক কম। তারা অ্যালকোহল ইনটেক করে, তাদের প্রচুর থায়ামিন ডেফিসিয়েন্সি থাকে। তো পেশেন্ট গুলো যখন এরকম অ্যাটাক্সিয়া, অফথালমোপ্লেজিয়া, হেড ডিস্টারবেন্স, যেটাকে আমরা বলি ওয়ার্নিক্স এনকেফালোপ্যাথি যে ট্রায়াড, পেশেন্ট কনফিউশন থাকে, অফথালমোপ্লেজিয়া থাকে, অ্যাটাক্সিয়া থাকে, এরিফ্লেক্সিয়া থাকে, এই পেশেন্ট গুলো আসলে আপনি তো জানেন না কি হয়েছে না হয়েছে, কিন্তু ইউ আর ওয়ার্কিং ইন ইউকে, আপনি ইউকে তে কাজ করতেছেন। আপনি যদি আগে পেশেন্টকে এই দেখা গেল থায়ামিন দিয়ে দিলেন,
তাহলে আপনি গেছেন। আপনাকে আগে পেশেন্টকে গ্লুকোজ কন্টেইনিং কিছু একটা দিতে হবে, একটা একটা 25% গ্লুকোজ দেন, 100 ml বা 500 ml। দেওয়ার পরে আপনি ভিটামিন B1 ইনজেকশন দেন, থায়ামিন দেন। সেফ। আপনি আগে থায়ামিন দিবেন, আপনার নামে কিন্তু কেস। এই যে এক এক জায়গার এক এক হয়। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই পেশেন্ট গুলো আমরা রেয়ার পাই, ম্যাক্সিমাম কমা আমি এখন পর্যন্ত পাই নাই। সব যা শুনছি সিনারিও থেকেই শুনছি। হ্যাঁ, থাইরয়েডক্সিক ক্রাইসিস পেয়েছি, ম্যাক্সিমাম কমা পাই নাই, বাট স্টিল এটা মনে রাখবেন, কটসনটা আগে দিবেন। আচ্ছা, তারপরে আমরা জানি যে স্যার এই যে এখানে বলো ভাই। গ্লুকোজটা আগে দেবো কেন স্যার? ওই সেম কাহিনী, আপনি যদি গ্লুকোজ না দিয়ে আগে থায়ামিন দেন, হ্যাঁ, হুম। থায়ামিন যদি দেন তাহলে পেশেন্টের হচ্ছে গ্লুকোজ আরো বেশি ডেফিসিয়েন্সি। জি স্যার। থায়ামিন মেটাবলিজম হতে গ্লুকোজ লাগে, তখন ওই গ্লুকোজ বাকি শরীরে যা আছে তাও সে ব্যবহার করে। আচ্ছা, জি স্যার। সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম উইথ নর্মাল থাইরয়েড ফাংশন টেস্ট। এটা খুবই অনেক সময় আসে যে এরকম হতে পারে যে নর্মাল থাইরয়েড ফাংশন টেস্ট কিন্তু ফিচার সব পাচ্ছেন হাইপোথাইরয়েডিজম। হতে পারে ফ্যাটিক, ওয়েট গেইন, লো মুড এগুলো নিয়ে আসছে, তখন আপনাকে এই যে পিউটারি কজ গুলো খুঁজতে হবে। বিকজ আমি বলছিলাম যে হাইপোথাইরয়েডের কজ যদি পিউটারি হয়, অনেক সময় টিএসএইচ নর্মাল থাকতে পারে। বিকজ এর কারণ হচ্ছে আমাদের বডিতে টিএসএইচ লাইক অনেক জিনিস আছে, টিএসএইচ এর মতো সেম। এই জন্য অনেক সময় দেখা যায় যে প্রপার সিনারিওটা চলে আসে না। তাহলে একটা কথা শুধু মনে রাখবেন এই এই মানে আর্টিকেলটা থেকে, যে আপনি একটা পেশেন্টের ফ্যাটিক পাচ্ছেন, ওয়েট গেইন পাচ্ছেন, লো মুড পাচ্ছেন, মনে হচ্ছে হাইপোথাইরয়েডিজম প্রাইমারি, তো টিএসএইচ বরাবর নর্মাল পাচ্ছেন, থিঙ্ক ইট দিস ইজ কুড বি সেকেন্ডারি অর হাইপোথাইরয়েড। আপনি একটা এমআরআই করেন বা আদার পিউটারি হরমোন গুলো চেক করেন, দেখবেন যে এটা তখন পেয়ে যাবেন। ঠিক আছে? So there are a large number of websites that claim that serum TSH is not good a measure of thyroid hormone, as abnormalities of T3 T4 conversion may lead to low tissue level of active thyroid. Such website then advocate a variety of tests of thyroid function test, ঠিক আছে, including measurement of reverse T3, 24-hour urinary T3, basal temperature, skin iodine absorption, selenium, blood and urine। এগুলো একটু নাইস টু নো। এগুলো চেক করে তখন মাঝে মাঝে আমাদেরকে আসল পিকচারে যেতে হবে। এগুলো কিন্তু রেয়ার, বাট ইয়েট আপনাকে জানতে হবে। এবং এগুলো অনেক ক্ষেত্রেই জাস্ট রিঅ্যাসুরেন্স হলেই হয়, এবং আলটিমেটলি এগুলোকে আমাদেরকে রেফার করে দিতে হবে, হ্যাঁ, স্পেশালাইজড কাছে, বিকজ এরা তখন এটা নিয়ে আরো বেশি বলবে। সো টিএসএইচ লাইক অনেক ম্যাটেরিয়ালস আমাদের বডিতে থাকে, যেগুলো টিএসএইচ এর কনসেন্ট্রেশনটাকে অনেক সময় নর্মালাইজ করে, বা আমরা যে কনসেন্ট্রেশনটা চেক করি নর্মালও দেখা যাবে। এই জন্য T3 T4 এর উপর আমরা বেশি মেইনলি নজর দিব। তাহলে আমাদের T3 T4 অনেক সময় কি থাকতে পারে, মানে টিএসএইচ নর্মালও থাকতে পারে উইথ সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, তখন আমাদেরকে পিটুইটারি এবং হাইপোথ্যালামিক ডিজিজ গুলো চিন্তা করতে হবে। অ্যাসিমটোম্যাটিক অ্যাবনর্মাল থাইরয়েড ফাংশন, এখন জাস্ট উল্টা বললো, পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক কিন্তু থাইরয়েড ফাংশন আপনার নর্মাল। তাহলে ওই যে কি হতে পারে, কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে হচ্ছে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস আমরা কি বলি, যে T3 T4 নর্মাল কিন্তু আপার লিমিট অফ নর্মাল, এবং এগুলো বেশি থাকার কারণে টিএসএইচ আনডিটেক্টেবল। এই পেশেন্ট গুলোকে ট্রিটমেন্ট নিতে হবে, কারণ এই পেশেন্ট গুলোর যে কোনো সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অস্টিওপোরোসিস এরকম সাইড ইফেক্ট বেশি, এগুলোর মানে রিকোয়ার্ড থেরাপি সোজা কথা। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যদি হয় তখন টিএসএইচ হচ্ছে রেইজড, T3 T4 এর কনসেন্ট্রেশন হচ্ছে লোয়ার লিমিট অফ নর্মাল। এগুলোকে আমরা ট্রিটমেন্ট দিব। ওই যে কতগুলো কারণ আমরা বলছিলাম না, ওই কারণগুলো যদি এখানেও থাকে, ওই যে যে আমার যদি পেশেন্টের টিএসটা অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, পেশেন্ট যদি সিমটোম্যাটিক থাকে, ঠিক আছে, পজিটিভ অটো অ্যান্টিবডি থাকে, প্ল্যানিং ফর প্রেগন্যান্সি, এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে লিভোথাইরক্সিন দিতে হবে লো ডোজে। আর আরেকটা কন্ডিশন আছে যেখানে এরকম সবকিছু নর্মাল থাকতে পারে, সিকিউ থাইরয়েড, বা একটা দুইটা অ্যাবনর্মাল, একটা দুইটা নর্মাল, সেইটা হচ্ছে সিকিউ থাইরয়েড। যে বললাম না, যে কোনো রকমের ইনফেকটিভ কন্ডিশন, সেপসিস, এইসব জায়গায় দেখা যায় যে T4 T3 তে কনভার্ট হতে পারে না, তখন টিএসএইচ থাকে লো, T3ও থাকে লো। যেহেতু T4টা নিজে আর কনভার্ট হতে পারে না, জন্য ও বেড়ে যায়। অনেক বই খাতে দেখবেন সবাই লো, সিক, অল আর সিক। একজন আমাকে এভাবে শিখাইছিল যে সিক ইউথারাইড মনে রাখার সহজ উপায় হচ্ছে অল আর সিক, টিএসএইচ লো,
T4 নর্মাল অথবা লো নর্মাল, আর T3ও নর্মাল অথবা লো নর্মাল। তাহলে এটার সাথে একটা কনফিউশন কার হতে পারে? এটার সাথে কনফিউশন কিন্তু হতে পারে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অথবা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আলাদা করবেন কি হবে? আলাদা করবেন যে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে যেটা হয়, ওখানে কিন্তু আমার টিএসএইচ লো থাকতে পারে, নর্মালও থাকতে পারে, কিন্তু এখানে কখনো এরকম একদম মানে নর্মাল থাকবে না, সবসময় লো থাকবে। T4টা একটু রেস্ট থাকবে বা একটু আপার লিমিটে থাকবে, বিকজ ওর তো কনভার্সনটা হচ্ছে না। আর T3টা নর্মাল থাকলে একটু লো নর্মাল থাকবে, কারণ T4 T3 তে কনভার্ট হচ্ছে না, তাহলে T3 আসবে কোথা থেকে? এই জন্য T3টা একটু লো নর্মাল থাকবে, T4টা নর্মালও থাকতে পারে, রেস্টও থাকতে পারে, আর টিএসএইচটা সবসময় থাকবে লো। এবং অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিকনেস, এটাও তো আপনার একটা হিস্ট্রিতে মাথায় রাখতে হবে। একটা পেশেন্টের কোনো সিস্টেমিক ইলনেসই নেই, তখন তো আপনার সিকিউ থাইরয়েড চিন্তাই করবেন না, বিকজ সিকিউ থাইরয়েডের মেইন সমস্যাই হচ্ছে ল্যাক অফ পেরিফেরাল কনভার্সন ফ্রম T4 to T3। এবং ওই যে আমি একদিন ক্লাসে বলেছিলাম সিকিউ থাইরয়েড ডায়াগনোসিস করার জন্য একটা টেস্ট আছে, সেটা হচ্ছে রিভার্স T3। এটা আপনারা চাইলে করতে পারেন। রিভার্স T3 সব জায়গায় হয় কিনা সন্দেহ, তবে একটা কথা মনে রাখবেন, সিকিউ থাইরয়েডের ট্রিটমেন্ট দিবেন না স্পেশালাইজড অ্যাডভাইস ছাড়া। এটাকে আবার রি ইভ্যালুয়েট করতে হবে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ পরে, আবার টিএসএইচ করে দেখতে হবে। তাহলে সিকিউ থাইরয়েডও এমন একটা কন্ডিশন যেখানে আমার পেশেন্টের কোনো সিমটম নাই, কিন্তু টিএসএইচ অ্যাবনর্মালিটি আছে। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সিকিউ। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম, এর ভিতরে কি কোনো কোশ্চেন আছে? হাসিবুল ভাই, হ্যাঁ স্যার। নো স্যার। মেহেদি? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ থাইরয়েড লাম, তারপর হচ্ছে থাইরয়েডের কিছু